হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। এই ছোট লোকের বাচ্চা, তোকে আর কতবার বলবো, এসব ভালো লাগে না। তোকে আমি শুধু বন্ধুর চোখে দেখি, আর কিছুই না। তারপরও কেন এসব নিয়ে পড়ে আছিস? কিন্তু ইভা, আমি তো তোকে বলার আগেই গালে আর দুইটা পড়লো। শোন শাহন, বন্ধু আছিস, বন্ধুর মতোই থাক। আর যদি না পারিস তাহলে আর আমার সাথে কথা বলা বা যোগাযোগ করিস না। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে গেলাম। কি কিছু বুঝলে না তো? তাহলে চলেন সব ক্লিয়ার করি। আমি সোহান আকন্দ, শাওন, সবাই শাওন বলেই ডাকে। এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্র। বাবা মা আর ছোট ভাই সিয়ামকে নিয়ে আমাদের ছোট পরিবার। আর এতক্ষণ যার থাপ্পড় খাচ্ছিলাম সে হলো আমার বেস্টু নুসরাত জাহান ইভা। ইভাকে আমি খুব ভালোবাসি সেই ছোটোবেলা থেকেই। যখন ক্লাস 7-এ পড়তাম ইভাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে প্রতিবারই আমাকে ইগনোর করে গেছে। কিন্তু আমি হাল ছাড়িনি, লেগেই আসি তার পিছে। এ নিয়ে আমি তাকে 17 বার প্রপোজ করছি, সে প্রতিবারই আমাকে না করে গিয়েছে। আর আজ যা হলো তা তো দেখলেন, ওই আর কি। এখন গল্পে ফেরা যাক। ভাবছি ইভাকে আর ডিস্টার্ব করবো না, বন্ধু আছি বন্ধুই থাকবো, না হলে এই অধিকারটাও হারাবো। বাড়ি এসে রুমে শুয়ে আছি, কিছুই ভালো লাগছে না। মা এসে 2 বার ডেকে গেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। কি রে, তোর কি কানে চায় না ডাক্তার সিজে, নাকি তোর বাবাকে বলবো? বাবার কথা শুনে আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ি। মা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। নিচে বাবাকে বলতে হবে না। এত করে ডাকলাম, উঠলে না, আর এখন বাবার কথা শুনতে? মা যাও তো, আমি আসছি। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি বাবা খেতে বসেছে। আমাকে দেখে বাবা বলল, বস, আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? বাবা শরীরটা ভালো লাগছে না, তাই চলে আসলাম। তো এখন কেমন লাগছে? জি বাবা ভালো। এদিকে এবার কাহিনী, এবার রাতে শুয়ে ভাবছে, না, আজ শাওনের সাথে একটু বেশিই করে ফেলেছে। কালকে কলেজে গিয়ে সরি বলে দেব। বেচারাকে এভাবে থাপ্পড় মারাটা আমার ঠিক হয়নি। পরের দিন কলেজে যেতেই ইভার সাথে দেখা। আমি ইভাকে দেখেও না দেখার ভান করে চলে যেতেছিলাম, তখনই ইভা আমাকে ডাক দিল। এই শাওন শোন। কি বলবে বল। শাওন, আই এম সরি। আসলে ইভাকে থামিয়ে দিয়ে আমি বললাম, ছোট লোকদের সরি বলতে হয় না। আসলে শাওন, কালকে আমার মাথাটা এমনিতে গরম ছিল, তার উপর আবার তুই এসব বলেছিস। তাই কি বলে ফেলেছি আমি নিজেও জানি না। আপনারা ভাবছেন ইভার মাথা গরম ছিল কেন? তাহলে শুনুন। ইভার বান্ধবী সুভাকে একটা ছেলে ডিস্টার্ব করে, আর ইভা ও তার বান্ধবীরা মিলে ছেলেটাকে উত্তম মাধ্যম দিয়েছিল, তাই মাথাটা আগে থেকেই গরম ছিল। আচ্ছা বাদ দে এসব, চল ক্লাসে যাই। তুই যা, আমি আসতেছি। ইভা চলে গেল ক্লাসে। আমি হারামিগুলোরে খুঁজতেছি। খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে গিয়ে দেখি হারামিরা বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে তানিম বলল, আসছে বাংলার নবাব এতক্ষণে। এতক্ষণে আসবে না, তার তো আবার ইবার সাথে ডেটিং ছিল। তোরা কি চুপ করবি নাকি আমি আবার চলে যাব? হৃদয়ে আমার গালে হাত দিয়ে, এখনো তো থাপ্পড়ের দাগ যায়নি, আবার ইভার কাছে গেছুস? দৌড় বসলাম। ওই না তো তোদের কাছে বলে ক্লাসের দিকে রওনা দিলাম। হারামিগুলো আমার সাথে সাথে ক্লাসে ঢুকলো। পিছনের বেঞ্চে বসে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর স্যার আসলো। সবগুলো ক্লাস করে বাড়ির দিকে রওনা দিলাম। কলেজ থেকে আমাদের বাড়ি বেশি দূর না, মাত্র 10 মিনিটের পর। তাই পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর পিছন থেকে কে জানি ডাক দিল। এই শাওন দাঁড়া। পিছনে তাকে দেখি ইভা একটা রিক্সায় বসা। ওঠ রিক্সায়। না, আমি হেঁটে যেতে পারবো। বললাম না উঠতে। এবার রাগী চোখ দেখে আমি আর কিছু না বলে রিক্সায় উঠে বসি। তুই কি আমার সাথে এখনো রাগ করে আছিস? মনে মনে ভাবছি মেয়েরা পারেও বটে, এখন রাগ আবার এখনই ঠান্ডা। কি ভাবছিস এত কখন থেকে? কিছু না তো। হয়েছে, আর বলতে হবে না, নাম, এখন তোর বাড়ি এসে গেছি। আমি আর কিছু না বলে বাসায় এসে পড়ি। মেয়েটা কে ছিল রে? কোন মেয়ের কথা বলছো তুমি? ন্যাকামি করিস না, এতক্ষণ যার সাথে রিস্কায় ঘুরে বেড়ালি? ও তো ইভা। ও, ইভা না হয়ে অন্য কেউ হলে আমার খবর করে ছাড়তো। ইভাকে মারছেন তাই কিছু বলেনি। মা খেতে লাগছে, খাবার দাও। তুই ফ্রেশ হয়ে আস, আমি খাবার বাড়ছি। আমি ফ্রেশ হয়ে খেয়ে নিলাম আর বিছানায় শুয়ে দিলাম একটা ঘুম। বিকেলবেলা তানিমের কলে ঘুম ভাঙলো। কল ধরতেই, এই হারামি, কখন থেকে কল করে যাচ্ছি,
তোর ধরার নামই নেই। তাড়াতাড়ি শ্যামল তুলে আয়, সবাই বসে আড্ডা দিচ্ছি। তুই 5 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটে আইতেছি। তারপর ফ্রেশ হয়ে শ্যামলতলি গেলাম, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাড়ি ফিরলাম। এভাবেই চলছিল দিনকাল। দেখতে দেখতে 2টা বছর চলে গেল। এইচএসসি পরীক্ষা চলে এলো, ভালোভাবে পরীক্ষাও দেই, আল্লাহর রহমতে ভালো রেজাল্টও করি। শুধু আমি না, ইভাও ভালো রেজাল্ট করছে। দুজনে একই ভার্সিটিতে চান্স পাই এবং ভর্তি হই। তবে ইভা জানে না। তবে সেদিনের পর থেকে ইভাকে আর ভালোবাসি কথাটা বলিনি, শুধু মনের মধ্যেই রয়ে গেল। কি রে, আর কত ঘুমাবি? আজ না তোর ভার্সিটির প্রথম দিন ওই লেট করবে নাকি? মার কথা শুনে লাফ দিয়ে বিছানা থেকে উঠি। মা, তুমি রাস্তা রেডি করো, আমি আসতেছি। পরিচয় রেডি হয়ে নিচে গিয়ে দেখি বাবা খাবার টেবিলে বসে আছে। কি ঘুম ভাঙলো? জি বাবা। শুনলাম আজ নাকি কলেজে যাবি। জি বাবা। বাবাকে আমি খুব ভয় পাই, তাই বাবার সামনে বেশি কথা বলি না। নাস্তা করে কলেজে যাওয়ার সময় বাবা একটা চাবি এগিয়ে দিয়ে বলল, এই নে ধর। কিসের চাবি বাবা এটা? বাইরে গিয়ে দেখ। বাইরে এসে দেখি একটা বাইক রাখা। বাইকটা দেখে দৌড়ে গিয়ে বাবাকে জোরে ধরে বলি, আমার সুইট বাবা। হয় হয়, এবার চা। বাইকে উঠে বাইজিদে একটা কল দিলাম। মামা কই তুই? আমি তো বাসায়। তাড়াতাড়ি নিচে আয়, কলেজে যাব। ও আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি, 3 হারামিগুলো আমার সাথে ভর্তি হয়েছে। বাইজিদকে নিয়ে আমি কলেজে চলে আসি। তানিম আর হৃদয়ও বলছি চলে আসতে, তারাও এসেছে। সবাই বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ইভা আসলো। ইভাকে দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেলাম। এত সাক্ষাৎ পড়ি। ইভাকে দেখে আবারও ক্রাশ খেলাম। কি রে, তোরা এখানে? ইভা জানতো না আমরা এখানে ভর্তি হয়েছি, বাট আমি জানতাম। আমার তো একই প্রশ্ন, তুই এখানে? ভাব নিয়ে বললাম আমি। তুই তো আগে বললি না এই কলেজে ভর্তি হয়েছিস? তোকে বললে তো আর তুই এই কলেজে ভর্তি হতি না। আস্তে আস্তে বললাম। কিছু বললি না তো, ক্লাসে চল। তারপর সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাস রুমে ঢুকতে গিয়ে দেখি আমি পুরো অবাক হয়ে যাই। রিক্তা, তুই এখানে? রিক্তা আমার ফ্রেন্ড, আমাদের সাথে এইচএসসি দিয়ে ময়মনসিংহ চলে গেছিলো আর তার মামার বাড়িতে। সেখান থেকে এইচএসসি পাস করছে। রিক্তা আমাকে দেখে চিৎকার দিয়ে শাওন বলে জড়িত হলো। আপনাদের বলে রাখি, রিক্তা আগে থেকেই আমার প্রতি কিছুটা দুর্বল। কতদিন পর তোর সাথে দেখা, প্রায় 2 বছর, আর তোর নাম্বার বন্ধ কেন? আরে আস্তে আস্তে আমার নাম্বার চেঞ্জ করেছি, তাই তুই কলে পাসনি। এরই মাঝে স্যার চলে আসলেন এবং প্রথম দিনের ক্লাস তাই পরিচয় পর্ব দিয়ে শুরু করলেন। প্রথমে স্যার তার পরিচয় দিলেন, তারপর একে একে সব ছাত্ররা পরিচয় দিল। ক্লাস শেষে ক্যাম্পাসে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসার সময় হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠলো, কি রে, বাইক কবে কিনলে? আমি পেছনে তাকে দেখি ইভা। আজকেই বাবা গিফট করলো। তো আমাকে কি লিপ দিবি না? আমি কি তোকে না করছি? ওঠ। ইভা ঈশায় এবার বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসি। তারপর থেকে প্রায় আমি ইভাকে ড্রপ করে বাড়ি দিয়ে আসতাম। কলেজ, বাড়ি আর আড্ডা, এভাবেই কেটে যায় আরও 3টা মাস। সকালবেলা ফোনের রিংটনে ঘুম ভাঙলো। রিসিভ করতেই, হারামি, তোর না 9টায় ক্যাম্পাসে থাকার কথা? সরি, এখন কটা বাজে? কয়টা বাজে মানে? 9:30 বাজে। হৃদয়ের কথাটা শুনে আমার ঘুম চলে গেল। ফ্রেশ হয়ে নাস্তা না করেই ক্যাম্পাসে চলে আসি। এসে দেখি সব ব্যবস্থা করাই আছে। আসলে আজকে হৃদয় ইভার বান্ধবী শুভাকে প্রপোজ করবে, তাই এত কিছু। হৃদয়, শুভা দুজনকেই মনে হয় ভালোবাসে, কিন্তু এই ডাইনের জন্য কিচ্ছু করতে পারে না। এ পর্যন্ত যে ছেলে শুভাকে প্রপোজ করেছে সে ইভার হাতে কেলানি খেয়েছে, আর তাই বেচারা হৃদয় ভেতরে ভেতরে পুড়ে মরছে। তাই গতকালকে আমি বলেছিলাম এবার ব্যাপারটা আমি দেখবো, তাই আজকে এই আয়োজন। এই দেখ, ইভার শুভা গেট দিয়ে ঢুকছে। তানিম কথাটা বলে উঠলো। আচ্ছা, এবারকে আমি দেখছি আর শুভাকে এখানে পাঠিয়ে দিচ্ছি বলে এবার কাছে আসলাম। এবার চল, ফুচকা খাওয়াবো। সত্যি তুই ফুচকা খাওয়াবি? জি মহারানী, এবার চলেন। এই শোভা, তুইও চল। না, শুভা থাক। শুভা তোমাকে হৃদয় ডাকছে। শুভা বুঝতে পেরে হারামিদের কাছে চলে গেল। এই তুই শোভাকে রাখিয়ে দিলি কেন? আসলে আমার কাছে বেশি টাকা নেই, তাই তোর যদি শর্ট পড়ে ফুচকা, তাই তাকে পাঠিয়ে দিয়েছি। তাহা মিথ্যা কথা, ইভা যাতে বুঝতে না পারে তাই এটা বললাম। ইভাকে নিয়ে আমি ক্যান্টিনে চলে আসি। ইভা ইচ্ছা মতো ফুচকা খেলো। এদিকে শুভা হৃদয়ের কাছে আসলো। শুভা, তোমার চোখটা বন্ধ করো তো। কেন? আরে করতে বলছে, করেই দেখ না। শুভা চোখ বন্ধ করে হৃদয় হাঁটু গেড়ে বসে গোলাপ ফুলটা শুভার সামনে ধরে। আই লাভ ইউ শুভা, ডু ইউ লাভ মি? শুভার চোখ খুলে তো অবাক, ক্যাম্পাসের সবার সামনে এইভাবে প্রপোজ করায় কি বলবে বুঝে উঠতে না পেরে আই লাভ ইউ টু। সবাই হাততালি দিয়ে উঠলো। আমি আর ইভা এসে দেখি সবাই ক্লাসে চলে গেল। তাই ইভা বললে উঠলো, শাওন চল, আজকে তোর বাইকে ঘুরি। আমি কিছু একটা ভেবে বললাম চলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে দুপুরে বাসে চলে আসি। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাই।
হাতে কোনো কাজ না থাকায় বেলকনিতে বসে গল্প লিখতে শুরু করি। আর গল্প লিখতে বসলেই কেন জানি না ইভার কথা মনে পড়বে এবার না কেন। আমার গল্প তো শুধু ইভাকে ঘিরে। ইভার কথা মনে পড়তেই ইভাকে একটা কল দিলাম, ধরলো না। কি ব্যাপার, ইভা কল ধরলো না কেন? আবার দিলাম, ধরলো না। 10 বারের মাথায় কল ধরলো। ইভা কল ধরছিল না কেন? তুমি ঠিক আছো? একটা কাজ করেছিলাম। তোর কণ্ঠ এমন লাগছে কেন? সত্যি করে বল, তুই ঠিক আছিস? আচ্ছা পরে কথা বলি, আমার ভালো লাগছে না। এবার কথা শুনে বুঝলাম কোনো একটা গন্ডগোল আছে, কিন্তু কি? আমাকে যে করেই হোক জানতে হবে। ব্যালকনিতে বসে থাকতে আর ভালো লাগছে না, তাই বাসার বাইরে চলে আসি। আর আমাদের কল দিয়ে বলি শ্যামলতলে আসতে। শ্যামতলে হলো আমরা বোনদের বসে যে জায়গা আড্ডা দেই সেই জায়গার নাম। কিছুক্ষণ পর সব হারামিনে চলে আসলে জমি আড্ডা দেই। বাসায় ফিরি রাত 10টায়। অবশ্য আম্মু একটু বকা দিয়েছিল, কিন্তু আব্বুর জন্য বেঁচে যাই। ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে ভাবছি এবার কি হলো। এবার কথা শুনে মনে হলো এবার কিছু একটা নিয়ে টেনশন আছে। না, এসব ভেবে এখন আরামের ঘুমটা হারাম করব না, কালকে এবার কাছ থেকে সব জেনে নেব। পরের দিন ক্যাম্পাসে একা একা বসে আছি। এবার বিষয়টা নিয়ে টেনশন হচ্ছিল, তাই আগেই কলেজে এসে পড়ি। হারামিগুলো এখনও আসেনি। গেটের দিকে তাকাতে দেখলাম ইভা আসতেছে। ইভা আমাকে দেখে সোজা আমার কাছে আসলো। রে, কালকে তোর কি হয়েছিল? এবার একটা কার্ড এগিয়ে দিয়ে বললো, আগে এটা ধর। কিসের কার্ড এটা? খুলে দেখ। কার্ডটা খুলে যেই কার্ডের দিকে তাকালাম, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এটা কি? কেন? আমার বিয়ের কার্ড। কই, আগে তো কখনো জানাসনি। আসলে কালকে কলেজ থেকে বাড়ি ফিরে দেখি আমাকে নাকি দেখতে আসবে, আর পছন্দ হলে আংটি পরাবে। ছেলে আমাকে দেখে পছন্দ হয়, আর ছেলে 1 মাস পর অস্ট্রেলিয়া চলে যাবে, তাই বিয়ের ডেটটা এত তাড়াতাড়ি দিয়েছে। তুই বিয়েতে রাজি? আসলে প্রথমে একটু রাগ হয়েছিল এত তাড়াতাড়ি বিয়ে, তারপর ভাবলাম বিয়ে তো একদিন করতেই হবে, তাই রাজি হয়ে যাই। আচ্ছা তুই থাক, আমি যাই, সবাইকে কার্ডটা দিতে হবে। ইভা চলে গেল, আর আমি বসে বসে চোখের জল ফেলছি আর ভাবছি তুই একটা বারো আমার কথা চিন্তা করলি না? তোকে ছাড়া আমি কি করে থাকবো? আমি তো তোকে ছাড়া এক মুহূর্ত কল্পনাও করতে পারি না। হে আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এসব কথা ভাবছি আর চোখের জল ফেলছি। কিছুক্ষণ পর বন্ধুরা এসে দেখে আমি কাঁদতেছি। কিরে, কি হয়েছে? কাঁদতেছিস কেন? আমি চুপ। কিরে বল, কি হয়েছে? কে কি বলছে? এবার বিয়ে। মুহূর্তের মধ্যে সবার মুখ কালো হয়ে গেল। কি বলিস? কবে বিয়ে? 1 সপ্তাহ পর। তুই যে ইভাকে ভালোবাসিস এ কথা ইভাকে বলিসনি? না রে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে। 1 সপ্তাহ পর বিয়ে, কি করে এখন এসব বলি? আচ্ছা ক্লাসে চল, পরে দেখা যাবে। না রে, তোরা যা, আমি বাসায় যাব। আচ্ছা সাবধানে যাইস। বাসায় এসে রুমে শুয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। বিকেলে বন্ধুরা শ্যামলতলি যাবার জন্য বলছিল, আড্ডা দেওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। দেখতে দেখতে কেটে গেল আরও 3টা দিন। আমি এই 3 দিন কলেজে যাইনি, ঠিকমতো খাওয়া দাওয়াও করিনি, একেবারেই ভেঙে পড়ি। আজ বন্ধুরা সবাই এসেছে আমায় দেখতে। কিরে, তুই কলেজে যাস না কেন? আমি চুপ। আরে মেয়ে একটা গেলে 10টা পাবি। আমি বলতে পারবো না রে ইভাকে, বলেই কেঁদে দিলাম। এভাবে আর চলতে দেওয়া যায় না, কিছু একটা করতে হবে। কিছুক্ষণ আড্ডা দিয়ে বিকেলের দিকে বন্ধুরা চলে যায়। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসলাম। এমন সময় বাবা বলে উঠলো, কিরে, এই ভামামনি বিয়ে তুই তো একবারও বলিসনি। ও বলা হয়নি। এবার বাবা আর আমার বাবা ছোটকালের বন্ধু। ইভাকে বাবা খুব আদর করে। শোন, কালকে আমরা সবাই রহিমের বাড়ি যাব। আমি যেতে পারবো না। কিভাবে যাব? নিজের ভালোবাসার মানুষকে অন্য কেউ নিয়ে যাবে, এটা আমি নিজ চোখে দেখতে হবে। কেন এবার সাথে ঝগড়া করছিস? আমি কোনো কথা শুনতে চাই না। কাল এবার গায়ে হলুদ, আমাদের সবাইকে যেতে হবে। বাবা কথাটা বলেই উঠে গেলেন। পরের দিন বিকালে ইবাদের বাড়ি যাই। গিয়ে দেখি হারামিগুলাও এখানে। মন চাইছিল সব কটাকে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দিই। আমি কষ্টে মরি, আর শালারা নাচতে নাচতে বিয়ে খেতে এসেছে। কিছুক্ষণ পর বন্ধুরা আমার কাছে এলো। কিরে, জিএফের বিয়ে খেতে আইসস? বলেই হারামিরা কি হাসি, রাগে আমার গা জ্বলে যাচ্ছিল। তোর মোবাইলটা দে তো। আমি আমার মোবাইলটা দিলাম হৃদয়কে। শালা শেয়ারে কি জানি নিল, তারপর আমাকে মোবাইলটা দিয়ে বলল, আচ্ছা তোর জিএফের বিয়ে তুই খা, আমরা গেলাম। বলে হারামিরা আমাকে রেখে চলে গেল। যাক, ভালো হয়েছে। হারামিরা এমন কথা বলতো, এতে আমার কষ্ট আরও বাড়তো। আমি এবার রুমে গিয়ে দেখি ইভাকে গায়ে হলুদের সাজ সাজাচ্ছে। আমাকে দেখে ইভা বলে উঠলো, শাওন, আমাকে কিরকম লাগছে? অসম্ভব সুন্দর, যেন আকাশ থেকে নেমে আসে কোনো হলুদ পরি, যার চোখের দিকে তাকিয়ে কয়েক যুগ পার করে দেওয়া যাবে।
তবুও তাকে দেখা শেষ হবে না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। বলতে কই দিলে তুই? এবার সাথে আর কিছুক্ষণ কথা বলে চলে আসি। কথা বলে বুঝলাম এবার বিয়েতে খুব খুশি। আমার যে কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছে তা বুঝতে দিলাম না। রাত 8টায় গায়ে হলুদের অনুষ্ঠান আরম্ভ হয়। আমার খুব কষ্ট হচ্ছিল, তাই বাইরে চলে আসি। দোকান থেকে 1 প্যাকেট সিগারেট কিনলাম। আগে কখনো সিগারেট খাইনি, শুনেছি সিগারেটের ধোঁয়ার সাথে নাকি মনের কষ্ট উড়ে যায়। এক টান দিতেই কাশতে কাশতে দম শেষ। তারপরও খেলাম। তারপর ইবাদের বাড়ি না গিয়ে আমাদের বাড়ি চলে আসি। আমার মোবাইলটা অফ করে রাখি। তারপর রুমে বসে একটার পর একটা সিগারেট খেতে থাকি। রাতটা কোনো মতে পার করি। সকাল 8টায় ঘুম ভাঙলে মোবাইলটা অন করি, 200 মিস কল। সবগুলো দিয়েছে বাবা, মা আর ইভা। আপনারা ভাবছেন মোবাইল বন্ধ থেকে কিভাবে দেখলাম 200 মিস কল? আরে ভাই, আমার মোবাইলে মিস কল অ্যালার্ট চালু করা। মোবাইলটা খাটে রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আবার বাবা 5টে কল। মোবাইলটা হাতে নিতেই আবার বাবার কল। কলটা ধরতেই, এই হারামজাদা কখন থেকে কল করছি, ধরিস না কেন? জি বাবা, ওয়াশরুমে ছিলাম। কই তুই এখন? কালকে রাতে মানুষের হাঙ্গামায় ভালো লাগছিল না, তাই আমাদের বাসে চলে আসি। ভালো লাগছিল না তো আমাদের বলে যেতে পারতি। আর শোন, তাড়াতাড়ি তুই রহিমের বাসায় আয়। জি বাবা, আসতেছি। ইচ্ছে না থাকার সত্ত্বেও যেতে হলো। বিয়ে বাড়িতে সবাই কত আনন্দ করছে, সবাই কত খুশি, শুধু আমি একাই শুধু কষ্ট পাচ্ছি। তাই ছাদে এসে একা একা বসে মোবাইল টিপতেছি। নিচে অনেক হাঙ্গামার শব্দ শোনা যাচ্ছে, তাতে আমার কি, আমি মন মরা হয়ে বসেই আছি। কিছুক্ষণ পর বাবা, মা ও আঙ্কেল ছাদে আসলেন। আঙ্কেল মানে ইভার বাবা। বাবা আমার কাছে এসেই বলে উঠলো, তুই কি ইভাকে ভালোবাসিস? বাবার এই কথা শুনে তো আমি পুরো অবাক হয়ে যাই। কি রে, বলস না কেন? না বাবা, আমরা তো শুধু বন্ধু, আর কিছু না। তাহলে এসব কি? আমার আর ইভার কিছু ক্লোজ ছবি দেখি। আমি আর ইভার ফ্রেন্ড একসাথে ছবি তুলতেই পারি। যাক জসিম, এই সামান্য বিষয় নিয়ে বিয়ে ভেঙে দেই, তাদের কাছে আমার মেয়ে দিব না। বাবা আমাকে একা নিয়ে, তুই কি কাউকে ভালোবাসিস? জি না বাবা। আচ্ছা বুঝলাম। এখন বল, তোর ইভাকে কেমন লাগে? মানে ইভা মেয়ে হিসাবে কেমন? জি বাবা, খুব ভালো, লক্ষ্মী একটা মেয়ে। কি রে রহিম, বলছিলাম না আমি থাকতে তোর কোনো চিন্তাই নাই? বাবা আঙ্কেলের কাছে এসে বলল, বাবা আমার হাতটা ধরে একটা রুমে নিয়ে গেল এবং একটা প্যাকেট দিয়ে বলল, এটা পরে নিচে আয়। বাবা কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝলাম না। বাবা আমার হাতটা ধরে বলল, এবার বিয়েটা ভেঙে গেছে, তারা কিছুক্ষণ আগে ফোন করে না করে দিয়েছে। বাবা কিছুক্ষণ দম নিয়ে আবার বলতে শুরু করলো, বাবা আমি তোকে না জানিয়ে একটা কাজ করে ফেলছি। কি কাজ বাবা? আর তুমি এভাবে বলতেছো কেন? ইভা মামুনের সাথে তোর বিয়ে হবে এখন। আমি রহিমকে কথা দিয়ে ফেলেছি, তুই না করিস না বাবা। বাবার কথা শুনে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে গেল। আমি বললাম, বাবা এবার কি রাজি হবে? রহিম বলেছে ইভাকে রাজি করাবে। ঠিক আছে। এরই মধ্যে হারামিরা চলে এসেছে। তোমরা শাওনকে নিয়ে নিচে আসো, আমি চাই। বলেই বাবা চলে গেল। কিরে, কেমন দিলাম? মানে বিয়েটা তোরা ভাঙাইছোস? আগে হ্যাঁ। বন্ধু বনলা, এত বড় কাজ কিভাবে করলি? শোন, তোর কাছ থেকে কালকে মোবাইল নিয়েছিলাম, মনে আছে? তোর মোবাইল থেকে তোর আর ইভার কিছু ক্লোজ ছবি নিয়েছিলাম, আর এই ছবি ইভার হবু বরকে দেখিয়েছি। ব্যাস, কাজ হয়ে গেছে। তোরা এটা না করলেও পারতি। কি বললি? ঠিক আছে, জামাইকে ফোন করে আসতে বলি। আরে থাক, এখন আর তোদের কষ্ট করতে হবে না। তবে রে হারামি, বলেই বন্ধুরা আমাকে মারতে শুরু করলো। বর সেজে নিচে গেলাম বন্ধুদের সাথে। কাজে কবুল বলতে বললে সাথে সাথেই কবুল বলে ফেলি। যাক, এবার আর চিন্তা নেই। মনে মনে ভাবতেছি। বিয়ের কাজ শেষ হলো। ইভাকে আঙ্কেল গাড়ি পর্যন্ত নিয়ে এসে আমার হাতে তুলে দিলেন। তখন আমার কি যে ভালো লাগছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না। গাড়িতে বসে ভাবছি, কি কপাল আমার। গেলাম বিয়ে খেতে আর আসলাম বউ নিয়ে। এসব ভাবছি আর মনে মনে হাসছি। বাসায় এসে মা ইভাকে বরণ করে নিল। হারামেরাও আসে আমার বাসায়। 2000 টাকা দে তো। আমার কাছে তো টাকা নেই। আচ্ছা লাগবে না। হৃদয়, তুই শাওনকে নিয়ে ছাদে যা, আমি না বলা পর্যন্ত রুমে আসবি না। আমি আর হৃদয় ছাদে বসে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর বাইজিৎ আর তানিম এলো। চল, ভাবি তোর জন্য বসে আছে। তারপর হারামিরা আমার রুমের সামনে নিয়ে আসে। শোন, বিড়াল কিন্তু ভালো করে মারিস। তুই না পারলে আমাকে বলিস। পাক শালারা। রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে এবার দিকে তাকা দিয়ে দেখি ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। ঘোমটার জন্য এবার মুখটা দেখা যাচ্ছে না। এক পা দুপা করে এগোচ্ছি। বুকটা ধুক ধুক করতেছে। শুনেছি এই বাসর ঘরে বউ নাকি স্বামীর পায়ে সালাম করে। ইবা তো এলো না সালাম করতে। কি করব কিছুই বুঝতেছি না। নিজেই নিজের উপর রাগ হচ্ছে। কেন যে আগে 2-3টা বিয়ে করে বাসর ঘরের অভিজ্ঞতা অর্জন করেনি।
খাটের এক কোণে গিয়ে বসলাম। আমাকে দেখে ইভা ঘোমটাটা সরিয়ে বলল, শোন, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না, সো আমার কাছে আসার চেষ্টা করবি না। ইভার কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। কি বলবো কিছুই বুঝতেছি না। ইভা আমার দিকে একটা বালিশ ছুঁড়ে মেরে বলল, তুই সোফায় ঘুমা আর আমি খাটে ঘুমাবো। সোফায় তো আমি ঘুমাতে পারি না। তো আমি কি করব? ঘুমাতে না পারলে জেগে থাক। যা তো এখান থেকে, আমি ঘুমাবো। কি আর করব, মনে একরাশ কষ্ট নিয়ে সোফায় শুয়ে পড়লাম। বাসর ঘর নিয়ে জীবনে কত স্বপ্ন দেখেছি, শেষ পর্যন্ত কিনা আমাকে সোফায় ঘুমাতে হলো। ভাবতেই চোখে জল চলে এলো। সকালবেলা ঘুম ভাঙতেই চোখ খুলে দেখি বউ আমার গোসল করে এসে আয়নার সামনে বসে মাথার চুল আঁচড়াচ্ছে। প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই ইভাকে দেখতে পারবো, ভাবতেই ভালো লাগে। এভাবে চেয়ে আছিস কেন? আমার বউকে দেখছি। আমি না তোকে বললাম আমি তোকে স্বামী হিসেবে মানি না, সো আমাকে এসব বউটাও ডাকবি না। শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে ইভাকে নিয়ে নিচে গেলাম। আমাদের দেখে সবাই হা হয়ে তাকিয়ে আছে, যেন আমরা ভিন্ন গ্রহের এলিয়েন। আমাদের আর কোনোদিন দেখেনি। বাহ, তোদেরকে খুব মানিয়েছে। দেখতে হবে না কার ছেলে আর কার ছেলের বউ? ছেলে কি তোমার একার নাকি? আরে তোমরা ঝগড়া থামাবা, আমি তোমাদের দুইজনেরই ছেলে। এখন খেতে দাও। মা, আপনিও বসে পড়েন, আমি বেড়ে দিই। আচ্ছা ঠিক আছে, তুমিও বসে পড়ো। বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। কিরে, বাসর রাত কেমন কাটলো? বিড়াল কি মারছিলি? আরে দূর, রাতে কিছু হয়নি। তারপর বন্ধুদের সবটা বললাম। আমার কথা শুনে বন্ধুদের কি হাসি। আহারে বেচারা, বাসর ঘরে সোফায় থাকতে হলো। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত 10টায় বাসায় ফিরি। কি রে, এত রাত করে বাসায় ফিরলি ঘরে বউ রেখে? তোর কি বুদ্ধি শুদ্ধি তখনই হবে না? বৌমা কখন থেকে না খেয়ে বসে আছে। বাবার কথা শুনে তো আমি পুরো অবাক হয়ে যাই যে আমাকে দেখতেই পারে না, সে কিনা আমার জন্য না খেয়ে বসে আছে। কথা শুনে মনে মনে খুশি হলাম। ফ্রেশ হয়ে আমি আর ইভা খেতে বসলাম। তুমি আমার জন্য না খেয়ে অপেক্ষা করছিলে কেন? খেয়ে নিতেই পারতে। বাবা মা যাতে না বুঝে তাই খাইনি। আর তুই আমায় তুমি করে বলতেছিস কেন? বারে, নিজের বিয়ে করা বউকে কি তুই করে বলবো? এই তোকে না করেছি আমাকে বউ বলতে? তোর এসব আদিক্ষে তা আমার ভালো লাগে না। এবার কথাটা শুনে খাবার টেবিলে আর বসে থাকতে মন চায়নি, তাই উঠে রুমে চলে আসি। সবাই শুয়ে শুয়ে ভাবতেছি ইভা কি আমাকে কখনো মেনে নেবে না? তাহলে আমাকে বিয়েটা করছিল কেন? কিছুক্ষণ পর ইভা রুমে এসে শুয়ে পড়লো। সকালবেলা খুব ভোরে আমার ঘুম ভাঙলো। ইভা এখনও ঘুমাচ্ছে। ঘুমালে মেয়েটা কীরকম বাচ্চা বাচ্চা লাগে। ইভাকে দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আস্তে আস্তে ইভার কাছে গিয়ে বসে ইভাকে দেখতে লাগলাম। আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছি। এত কাছে কখনো আসেনি ইভার। নিজের অজান্তে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম ইভার কপালে। হঠাৎ মনে হলো ইভা আমাকে এত কাছে দেখলে আস্ত রাখবে না, তাই উঠে পড়লাম। ফ্রেশ হয়ে একটু বাইরে গেলাম হাঁটাহাঁটি করতে। 8টায় বাসায় ফিরি। কিরে, এত সকাল সকাল কই গেছিলি? এই তো একটু হাঁটাহাঁটি করতে। খেতে দাও তো, খিদা লাগছে। ফ্রেশ হয়ে আয়। তারপর ফ্রেশ হয়ে এসে একসাথে সবাই খেতে বসেছি। মা, আমি আজ কলেজে যাব। ইভাও কি যাবে? মা, আমিও যাব। ঠিক আছে, শাওনের সাথে যাস। মা আমার দিকে তাকিয়ে, শোন, বৌমাকে সাথে করে নিবে, আবার সাথে করে নিয়ে আসবে। ঠিক আছে মা। আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি। ম্যাডামের এখনও আসার কোনো নামগন্ধও নেই। কিছুক্ষণ পর সের দিকে তাকিয়ে হা হয়ে যাই। আমি কাকে দেখছি? ইভা একটা কালো শাড়ি পরছে। এর আগে কোনোদিন মেয়েদের শাড়ি পরতে দেখিনি। এত সুন্দর লাগছিল তা বলে বোঝাতে পারবো না। তাই হা হয়ে তাকিয়ে ইভাকে দেখছি। ইভা যে কখন আমার কাছে চলে আসে বুঝতেই পারেনি। মুখ বন্ধ কর, নইলে মুখে মশা ঢুকবে। ইভার কথায় আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, চলো। বাইকে করে দুইজন কলেজে গেলাম। গিয়ে দেখি হারামেরাও এসেছে। সবাই বসে আড্ডা দিচ্ছি। এরই মাঝে রিক্তা আসলো। এতদিন কলেজে আসো নাই কেন? এমনিতেই কাজ ছিল বাড়িতে। ও, এখন কাজ শেষ হয়েছে? তারপর সবাই বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। ক্লাসে এসে দেখি ইভা ক্লাসে নেই। কিছুক্ষণ পর স্যার আসে ক্লাসে। এখনও ইভার আসার নাম নেই। ক্লাস শেষে বাইরে গিয়ে ইভাকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে ক্যান্টিনে গিয়ে দেখি ইভা একটা ছেলের সাথে হাসাহাসি করে কথা বলছে। দেখে আমার খুব রাগ হচ্ছিল, কিন্তু এখানে কিছু বলা যাবে না। যা বলার বাড়িতে গিয়েই বলবো। তাই রাগে সেখান থেকে চলে আসি। কলেজ থেকে ইভার জন্য দাঁড়িয়ে আসি। ইভা এখনও আসার নাম নাই। প্রায় 20 মিনিট পর সেই ছেলেটার সাথে ইভা আসলো। ছেলেটাকে বিদায় দিয়ে আমার কাছে আসলো। চল। আমি আর কিছু না বলে রাগে বাইক স্টার্ট দিয়ে বাসায় চলে আসি। রুমে এসে ইভাকে বলি, ছেলেটাকে আর তার সাথে তোমার এত কিসের কথা? ছেলেটি যেই হোক, তোকে বলতে যাবো কেন? বলতে হবে আমাকে, কারণ আমি তোমার স্বামী। স্বামী মাই ফুট! তোকে আমি স্বামী হিসেবে মানি না। আর শোন, তোকে আমি 6 মাস পর ডিভোর্স দেব। সো আমার ব্যাপারে তুই নাক গলাতে আসবি না।
ইভার মুখে ডিভোর্সের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে পড়ি। ছাদে গিয়ে সিগারেট ধরালাম। আগে সিগারেট খেতাম না, এখন ইভার অবহেলায় সিগারেটই আমার একমাত্র সঙ্গী। এভাবেই কেটে যায় 1 মাস। ইভা এখন আমার সাথে আগের মতো কথা বলে না। আমি কথা বলার বহু চেষ্টা করি, কিন্তু ইভা শুধু হ্যাঁ বা না উত্তর দেয়। তাই আমিও বেশি কিছু বলি না। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ইভাকে নিয়ে কলেজে গেলাম। ক্যাম্পাসে গিয়ে দেখি বন্ধুরা সবাই বসে আছে, কিন্তু সবার মন খারাপ। কে তোরা সবাই মুখটা এমন বাংলার প্যাচের মতো করে রাখছিস কেন? মিমের বিয়ে ঠিক হয়ে গেছে। মিম হয়তো বাইজিদের খালাতো বোন। জি, কি বলিস, কবে? জানি না, তবে কিছুক্ষণ আগে মিম কল করে বলল। মন খারাপ করে বললো বাইজিৎ, বিয়ের ডেট ঠিক হয়ে গেছে? সামনের রবিবারে। আজকে সোমবার, তার মানে আর 5 দিন সময় বাকি আছে। চল সবাই। কই যাবি? কই যাবো মানে? তোর খালা বাড়ি। সবাই এখন যার যার বাড়ি গিয়ে রেডি হয়ে নে। তারপর সবাই উঠে পড়ি। আমি ইভাকে খুঁজতে থাকি, কারণ ইভাকে বলে যেতে হবে। ইভাকে গিয়ে দেখি বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি ইভাকে ডাক দিলাম, ইভা একটু এদিকে আসো। কি বলবি এখানে বল। শোনো, আমি এখন বাড়ি চলে যাব, তুমি কি আমার সাথে যাবে? এখন চলে যাবে? কোনো ক্লাস করবে না? না, আমি এক জায়গায় যাব 5-6 দিনের জন্য। আচ্ছা তুই তাহলে যা, আমি ক্লাস করে বাসায় চলে আসবো। আমি মন খারাপ করে চলে আসলাম। ভাবছিলাম 5-6 দিনের জন্য যাব, এবার কিছু বলবে, কই যাব, কেন যাবো, এইসব। আচ্ছা সাবধানে যেও, এটুকু তো বলতে পারতো। বাড়ি গিয়ে মাকে বলে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম মেমের বাড়ি, কিশোরগঞ্জের উদ্দেশ্যে। স্টেশনে এসে সবাই বাসে উঠে পড়লাম। প্রায় 4 ঘন্টা জার্নি করে মিমদের বাড়ি গেলাম। বাইজিৎ সবার সাথে পরিচয় করে দেয়। আন্টি মানে মিমের মা আমাদের একটা রুম দেখিয়ে বলে, বাবা তোমরা এখানে রেস্ট নাও। সবাই ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি। হৃদয়ে মোবাইলে শুভার সাথে কথা বলছে। কিছুক্ষণ পর মিম আসলো রুমে। বাইজিৎকে দেখে সবার সামনে জড়িত হলো। আমরা সবাই হা হয়ে গেলাম। মিম কিছুক্ষণ পর যখন দেখলো আমরা তাকিয়ে আছি, বাইজিৎকে ছেড়ে দিয়ে বলল, সরি। সমস্যা নাই, আপনারা কন্টিনিউ করতে পারেন, বলে আমরা রুম থেকে বেরিয়ে পড়ি। রাতে খাবার খেয়ে সবাই রুমে আসি। বাইজিৎ আমার মিমের সাথে কিছু কথা আছে, চল মিমের রুমে। তারপর আমি আর বাইজিৎ মিমের রুমে যাই। মিম, আমি তো কিছুই বুঝলাম না, আপনি বাইজিৎকে ভালোবাসেন, তাহলে বিয়েতে রাজি হলেন কেন? আসলে বাবা আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছে। তাহলে জানার পর আঙ্কেলকে কিছু বললে না কেন? আমি বাবাকে খুব ভয় পাই, তাই বাবাকে বাইজিদের কথা বলতে পারিনি। আচ্ছা আপনি এখন কি চান? আমি বাইজিদেরকে ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা আমরা আসি, সব ঠিক করে দেব, বলে আমি আর বাইজিৎ রুম হতে চলে আসি এবং সবাইকে সব বললাম। সব তো বুঝলাম, এখন বাইজিৎ তুই তোর আঙ্কেলকে বলতে পারবি? না ভাই, আঙ্কেল খুব রাগী, আমি বলতে পারবো না। আরে এদের দিয়ে কিছু হবে না, যা করার আমাদেরকেই করতে হবে। অনেক রাত হয়েছে, এখন সবাই ঘুমা। তারপর সবাই ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম ভাঙতে ইভার কথা মনে পড়লো। প্রতিদিন ঘুম থেকে উঠেই ইভাকে দেখতাম। আজ ইভাকে দেখতে না পেয়ে মন খারাপ করে বসে আছি। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? না এমনি, আর কই মন খারাপ। ইভার কথা মনে পড়ছে তাই না? আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। বন্ধুরা এমনই হয়, মুখ দিয়ে কিছু বলতে হয় না, চোখ দেখেই সব বলে দিতে পারে। মন খারাপ করিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। তারপর ফ্রেশ হয়ে সবাই মিলে ঘুরতে গেলাম। কিশোরগঞ্জের পাগলা মসজিদ, শোলাকিয়া, ঈদগাহ মাঠ ও গুরুদোয়াল কলেজে ঘুরলাম। গুরুদোয়াল কলেজের অনেক নাম শুনেছি, এখানে নাকি রাষ্ট্রপতিও লেখাপড়া করেছে, তাই এই কলেজটা দেখার খুব শখ ছিল। কিছুক্ষণ ঘোরাঘুরি করে মিমদের বাড়ি গেলাম। এখনও মিমের বাবাকে বাইজিদের কথা বলা হয়নি, তাই সবাই বসে প্ল্যান করতেছি কিভাবে বলা যায়। এভাবেই কেটে গেল আরও 2টা দিন। এখনও আঙ্কেলকে বলা হয়নি। আঙ্কেলের যা রাগী মানুষ, এই 3 দিনে বুঝি, তাই কেউ বলার সাহস পায়নি। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে আজকেই বলবো। দুপুরে খাওয়া দাওয়ার পর মিমের বাবা মার রুমে গেলাম। আঙ্কেল আপনাদের সাথে কিছু কথা ছিল। কি বলবে বল। আঙ্কেল আমার মনে হয় মিম এই বিয়েতে খুশি না। কি বলছো এইসব? আঙ্কেল আপনি একবার কি মিমকে জিজ্ঞেস করছেন? মিমেরও তো পছন্দ অপছন্দ থাকতে পারে। কি বলতে চাও তুমি স্পষ্ট করে বলো। জি আঙ্কেল, মিম আর বাইজিৎ দুজনকে খুব ভালোবাসে আঙ্কেল। আঙ্কেল আমাকে থামিয়ে দিয়ে বাস মিম। রাগে মিমকে ডাক দিলেন। জি বাবা। আমি যা শুনেছি তা কি সত্যি? মিম ভয়ে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তোমরা সবাই এখন যাও। আমাদের দিকে রাগীভাবে তাকিয়ে বললো। আমরা রুমে চলে আসি। আঙ্কেল কি বললো রে? জানি না, তোকে খুব রেগে গেছে। কিছুক্ষণ পর আঙ্কেল বাইজিৎকে তার রুমে ডাকলেন। বেচারার মুখটা ভয়ে দেখার মতো ছিল। বাইজিৎ আঙ্কেলের রুমে গেলে কি বলবে জানি না, তবে বাইজিৎ আর মিমকে রুম থেকে দেখছি হাসি মুখে বের হতেই। কিরে আঙ্কেল কি বললো? আঙ্কেল আমাদেরকে মেনে নিয়েছে। আমাকে জড়ি ধরে? সত্যিই? আমাকে ডেকে নিয়ে প্রথমে খুব বকাঝকা করলো, আগে কেন বলিনি তার জন্য।
তারপর আঙ্কেল বলল আর 2 দিন পর বিয়ে, এখন আর সম্ভব না। তারপর আমি আর মিমা আঙ্কেলের পায়ে ধরে কান্নাকাটি করি, তখন আঙ্কেল আমাদের মেনে নিয়েছে। তার মানে কালকের দিন পর তোদের বিয়ে? না রে, আঙ্কেল বলল আমার পড়ালেখা শেষ করে তারপর বিয়ে। মন খারাপ করে বলল বাইজিৎ, বিয়ে পরে হবে, তাতে কি, এখন তো প্রকাশ্যে প্রেম করতে পারবি বলে হাসলাম। আচ্ছা শোন, বিয়ে যখন হবে না তাহলে আমরা বরং আজকেই চলে যাই। আজকের দিনটা থাকি না, কালকে না হয় চলে যাব। আচ্ছা বুঝেছি, আর বলতে হবে না। পরের দিন সকালে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিই। দুপুরে বাসায় এসে পৌঁছাই। দরজায় কলিং বেল দিতেই মা এসে দরজায় খুলে দিল। মাকে দেখেই জোর ধরি, কেমন আছো মা? ভালো, যা ফ্রেশ হয়ে খেতে আয়। ফ্রেশ হয়ে এসে আমি আর মা খেতে বসি। শোন, বিকালে গিয়ে ইভাকে নিয়ে আয়। কেন? আর ইভা কই গেছে? কেন, তুই জানিস না ইভা তোকে বলেনি? না, ইভা তো কিছু বলেনি। তুই চলে যাওয়ার পরই তো ইভাও তার বাড়িতে চলে গেছে। তোমাকে বলে যায়নি? বললো তো, তুই নাকি বলেছিস যেতে। আচ্ছা বিকালে গিয়ে নিয়ে আসবো, অনেক জার্নি করছি। তাই রুমে গিয়ে শুইতেই এক ঘুম। বিকেলে মায়ের ডাকে ঘুম ভাঙলো। কিরে, তুই না ইভাকে আনতে যাবে? আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে বাইকটা নিয়ে এবারে বাড়ি গেলাম। অনেকদিন বাইকটা ধরা হয়নি, তাই বাইকেই গেলাম। কলিং বেল বাজাতে শাশুড়ি আম্মা দরজা খুলে দিলেন। আমি শাশুড়ি আম্মাকে সালাম করলাম। তারপর শাশুড়ি আম্মার সাথে কিছুক্ষণ কথা বলে এবার রুমে গেলাম। গিয়ে দেখি ইভা শুয়ে আছে। তো এবার পাশে গিয়ে বসলাম। এই কদিন ইভাকে দেখতে পারিনি, তাই মন ভরে দেখতে লাগলাম। হঠাৎ কারো শব্দে আমার ধ্যান ভাঙলো। তুই কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। রেডি হয়ে নাও, মা পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে। আচ্ছা তুই নিচে যা, আমি রেডি হয়ে আসতেছি। আমি নিচে গিয়ে শাশুড়ি আমার সাথে বসে কথা বলতেছি। কিছুক্ষণ পর ইভা আসলো। আমি ইভাকে নিয়ে বাইকে করে বাসে চলে আসি। পরদিন ইভাকে নিয়ে কলেজে যাই। আমার সাথে বাইকে ইভাকে দেখে রিক্তা বলল, মেয়েটা কে ছিল শাওন? তারপরে রিক্তাকে ইভার কথা সব বলে কেঁদেই দিলাম। এই ব্যাপার? আচ্ছা শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে, এটা কাজে লাগাতে পারলে ইভা তোর জন্য পাগল হয়ে যাবে। কি করতে হবে বল, ইভার জন্য আমি সব করতে পারবো। তাহলে শোন। রিক্তা কি বলেছে, গল্প পড়তে থাকেন, যেতে যাবেন। এতে যদি হিতে বিপরীত হয় আর আমাকে বলবো যে। আরে পরে তুই তাকে বলে দিবি, আর আমি তো আছি এই। আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বিকেলে শ্যামলতলি গেলাম বন্ধুর সাথে আড্ডা দিতে। তাদের বললাম আমার আর রিক্তার প্রেমটা, তারাও সম্মতি দিল। কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসি। রাতে খাবার খেয়ে রুমে আসি। ইভাও আসে। এবার শোনো, তুই করে আবার 6 মাস পর তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই না? কিন্তু হঠাৎ এই কথা কেন? না মানে এমনি। আচ্ছা শোন, তাহলে আমাদের যে বিয়ে হয়েছে এটা কলেজের কাউকে আর বলিস না। তুই তোর বান্ধবীদেরও না করিস কাউকে বলতে, আর আমিও আমার বন্ধুদের না বলবো। আচ্ছা ঠিক আছে। সকালে কলেজে যাওয়ার সময় ইভা আমার বাইকে উঠবে। এমন সময় ইভা, শোন তুই একটা রিক্সা করে কলেজে চলে যা, আমার একটা কাজ আছে, কাজটা করে কলেজে আসবো। ইভা কখনো ভাবেনি আমি ইভাকে এইভাবে না করে দেবো। আচ্ছা যা। তারপর আমি বাইক নিয়ে ইভাকে রেখে চলে আসি। রিক্তাকে কল দিলাম, কই তুই? বাসার নিচে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা 5 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি। তারপর আমি রিক্তাকে বাইকে করে নিয়ে কলেজে চলে আসি। ক্যাম্পাসে ঢুকতে দেখি ইভা তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি রিক্তাকে নিয়ে সোজা ক্যাম্পাসে ঢুকি। ইভা আমাদের দেখে হা হয়ে তাকিয়ে আসছিল। আমরা বন্ধুদের সাথে না গিয়ে আমি আর রিক্তা আলাদা বসে আড্ডা দিচ্ছি। ক্লাস শুরু হলে সবাই ক্লাসে চলে গেল, কিন্তু আমি রিক্তায় ক্লাসে যাইনি। এদিকে ইভা সারা ক্লাসে আমাকে না দেখে মনে মনে ভাবতে থাকে, সাউন্ড ক্লাসে নেই কেন? নিশ্চয়ই ড্যানিটার সাথে আছে। ইভা ক্লাস শেষ করে আমাকে খুঁজতে থাকে। গিয়ে দেখে আমি আর রিক্তা নারকেল বাগানে বসে আছি, আর রিক্তা আমার মাথায় হাত বলে দিচ্ছে। আমাদের দেখে ইভা আমাদের কাছে এলো। তুই এখানে, তোকে সারা ক্যাম্পাসে খুঁজছি, ক্লাসও তো করিস নাই। আমাকে খুঁজেছিস কেন? আমার প্রশ্নে ইভা থতমত খেয়ে যায়। না মানে বাসায় যাবো এর জন্য। শাওন, এই মেয়েটিকে? আমার কাজিন, আমাদের বাসায় থাকে। ইভার দিকে তাকিয়ে, আর ইভা এ হলো রিক্তা, আমার জিএফ। ইভা আমার কথা শুনে আর কি না বলে সেখান থেকেই চলে যায়। এখন দেখো বাবু কেমন লাগে, আমাকে খুব জ্বালিয়েছো না, এখন বোঝো ঠেলাও। আমরা আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে যাই। কলেজ ছুটির পর আমি বাইকে বসে আছি, ইভা বাইকে উঠতে যাবে। এমন সময় আমি ইভাকে থামিয়ে দিয়ে বললাম, ইভা শোন, তুই রিক্সা করে বাসে চলে যা। রিক্তার দিকে চেয়ে বললাম, বাবু উঠো, আজকে আমরা ঘুরতে যাব। আমার কথা শুনে ইভা মন খারাপ করে চলে গেল। এদিকে ইভা, শাওন আমার সাথে এমনটা করতে পারলো? তার জিএফের সামনে আমাকে অপমান করলো। রাতে 10টায় বাসায় ফিরি। ইভা এসে দরজা খুলে দেয়। এতক্ষণ কই ছিলে? তা তোকে কেন বলতে হবে? বলে বাসায় ঢুকি। আচ্ছা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। শুন তুই খেয়ে নে, আমি বাইরে থেকে খেয়ে এসেছি বলে রুমে চলে আসি। ইভা খেয়ে রুমে আসার পর
আমি ব্যালকনিতে গিয়ে রিক্তার সাথে কথা বলা শুরু করি। ইভাকেও দেখছি না, ঘুমিয়ে আমাদের কথা শুনছে। তাই প্রায় 2 ঘন্টা প্রেমালাপ করে 12টার রুমে আসি। এতক্ষণ কার সাথে কথা বলছিলে? এখনো ঘুমাসনি? আগে আমার কথার উত্তর দে। কার সাথে হবে আবার? রিক্তার সাথে। তোর লজ্জা করে না বাসায় বউ রেখে অন্য মেয়েদের সাথে কথা বলতে? ও রিয়েলি? আমার তো মনেই ছিল না। শোন, রিক্তা অন্য মেয়ে না, রিক্তা আমার হবু বউ। তোকে ডিভোর্স দিয়ে আমি রিক্তাকে বিয়ে করব। আমার মুখে ডিভোর্সের কথা শুনে এবার থমকে গেল। বাঙালি নারীর বিয়ে একবারই হয়, আর এবার আগে সেদিন ডিভোর্সের কথা এমনিতেই বলেছিল। এবার আমাকে স্বামী হিসেবে মেনে নেয়নি ঠিক, কিন্তু আজ ডিভোর্সের কথা শুনে এবার যে কষ্ট পেয়েছে আমি তা ঠিক বুঝতে পেরেছি। কষ্ট পাক, তাতে আমার কি? আমি এত কম কষ্ট পাইনি। আমি আর এসব না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরদিন কলেজে আমি একাই যাই, এবার রিক্সা করে কলেজে যায়। আমি রিক্তাকে নিয়ে সোজা ক্যাম্পাসে ঢুকি। আমাদেরকে দেখে এবার বান্ধবীরা ইভাকে বলল, কিরে শাওনের সাথে মেয়েটাকে? আর তোকে দেখছি 2 দিন ধরে একে রিক্সা করে আসছিস, তোদের কি কিছু হয়েছে? এবার বান্ধবীদের সবটা খুলে বলল, তুই কাজটা ঠিক করিসনি, এখন পস্তা। তোর চোখের সামনে দিয়ে তোর স্বামীকে আরেকজন নিয়ে যাবে। ক্লাস শুরু হয়, আমরা সবাই ক্লাসে চলে যাই। আমি আর রিক্তা দুজন চোখে চোখে কথা বলছি। ইভাকে দেখছি আমাদের দিকে আর চোখে তাকিয়ে আছে ছল ছল চোখ। ক্লাস শেষে আমি আর রিক্তা দুজন বাইরে বসে আছি। রিক্তা আমার মনে হয় ইভাকে এখন বলে দেওয়া উচিত। তুই কি পাগল হয়েছিস? এখনো তো কিছুই হয়নি। এখনো তো ইভা যে তোকে ভালোবাসে তা বলেনি। আর ভালোবাসলে ভালোবাসার মানুষ অবহেলা করলে যে কতটা কষ্টের তা তাকে বুঝতে হবে না? আমি রিক্তার গাল টেপে বললাম, তুই এত বুঝিস? আগে যদি জানতাম তাহলে আমি তোকেই বিয়ে করতাম। কথাটা বলেই সামনে তাকে দেখি ইভা দাঁড়িয়ে আছে। আমি আর কিছু না বলে ইভাকে দেখিয়ে রিক্তার কোলে শুয়ে পড়ি। এখানে কি হচ্ছে? দেখছিস না আমরা প্রেম করছি। ইভা আমার কলার ধরে দাঁড় করিয়ে, লজ্জা করে না তোর? বউ থাকতে একটা রাস্তার দুশ্চরিত্র মেয়ের সাথে প্রেম করতে? ইভা, রিক্তাকে নিয়ে কোনো বাজে কথা বললে ভালো হবে না বলে দিলাম। একবার না 100 বার বলবো। অন্যের স্বামীর সাথে প্রেম করে বাজে মেয়ে না কি ধোয়া তুলসী পাতা? এবার কথাটা বলার সাথে সাথেই ঠাস ঠাস করে দূরে বসিয়ে দিলাম। ব্যাস, অনেক হয়েছে তোর নাটক। কিছু বলিনি এতদিন, কিন্তু আর না। বাজে মেয়ে রিক্তা না তুই। আর কিসের স্বামী করিস? হ্যাঁ, বিয়ের পরে একটা বার ভালো করে কথা বলেছিস আমার সাথে? বিয়ের পরে কলেজের এক বড় ভাইয়ের সাথে তুই কি করেছিলি? কলেজ ছুটির পরও তো তোর জন্য আমাকে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। আমি এসব ভুলে গেছি ভাবছোস? তোকে ভালোবাসা তো দূরের কথা, তোকে দেখে এখন আমার ঘেন্না হয়, ঘেন্না। নেক্সট টাইম আমার ব্যাপারে কোনো কথা বলবি না। এখন দূর হ আমার চোখের সামনে থেকে। এবার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, আর কোনো কথাই বলছে না। বাবু চলো তো এখান থেকে, এসব মেয়েদের দেখলে আমার গা চলে। বলে আমি রিক্তার হাত ধরে চলে আসি। এবার সাথে খারাপ ব্যবহার করে আমারও ভালো লাগছে না, তাই রিক্তাকে নিয়ে একটা পার্কে বসি। সরি রে, আমার জন্য এত কিছু হলো আজ। কি বলছিস তুই? আই এম সরি, আমার জন্য তোকে এত কথা শুনতে হলো। আর থাপ্পড়টা ওর পাওনা ছিল। তারপরেও ইভাকে থাপ্পড় মারাটা তোর উচিত হয়নি। কোনটা উচিত আর কোনটা উচিত না সেটা তোকে বুঝতে হবে না। আমার সামনে তোকে বাজে কথা বলবে আর আমি বসে থাকবো? আচ্ছা বাপ হয়ে এখন এসব বাদ দে, বাদাম খাবো, বাদাম নিয়ে আয়। আচ্ছা তুই বস, আমি আনতেছি। তারপর কিছু বাদাম এনে খেতে খেতে কিছুক্ষণ আড্ডা দেই। বিকাল হয়ে গেছে, তাই রিক্তাকে তার বাসায় নামিয়ে দিয়ে আসি। কোনো কিছু ভালো লাগছে না, তাই বোনদের শ্যামল তুলে আসতে বলি আড্ডা দিতে। বোনদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরি। দরজায় কলিং বেল দিতেই ইভা এসে দরজা খুলে দেয়। খুব খেতে পেয়েছে, খেতে দে। দুপুরেও খাইনি, তাই খুব ক্ষুধা লাগছিল। আচ্ছা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে দুজন রুমে গেলাম। শোনো, তুমি চাইলে খাটে ঘুমাতে পারো। তোর সাথে ঘুমানোর ইচ্ছা আমার নেই বলে ব্যালকনিতে গিয়ে রিক্তাকে কল দিলাম। তোর বউ কি করে রে? কি আর করবে, খাটে বসে বসে চোখের জল ফেলছে। কলেজের ব্যাপারে তোকে কিছু বলেছিল? না, কিছুই বলেনি, তবে বাসায় আসার পর থেকে তুমি করে বলতেছে। বলেছিলাম না তোকে, তোর জন্য পাগল হয়ে যাবে তোর বউ। আচ্ছা শোন, আমার ব্যাপারটা মনে থাকে যেন। মনে থাকবে। তুই আমার এত বড় উপকার করলি, তোর কথাটা আমি রাখবো না? আচ্ছা আমার ঘুম পাচ্ছে, রাখি। ওকে, শুভরাত্রি বলে কলটা কেটে দিলাম। ব্যালকনিতে থেকে রুমে এসে দেখি এবার শুয়ে শুয়ে কি জানি ভাবছে। আমি সেদিকে খেয়াল না দিয়ে সোফায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। মাঝরাতে হঠাৎ কারো শব্দে ঘুম ভেঙে গেল। আমি চেয়ে দেখি আমার পায়ে মাথা রেখে কান্না করতেছে আর বলছে, সরি শাওন, তুমি যখন আমার কাছে ছিলে তখন আমি তোমায় বুঝতে পারিনি, কিন্তু আজ তোমাকে হারিয়ে আমি বুঝেছি তুমি আমার ভেতর কতটা জুড়ে ছিলে। এখন তোমাকে হারিয়ে বুঝেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসা মানুষের অবহেলা যে কতটা কষ্টের এখন আমি বুঝতেছি। তোমাকে খুব অবহেলা করেছি সেই ছোট্টবেলা থেকে।
এখন আমি বুঝতে পারছি তুমি কতটা কষ্ট পেয়েছো। তুমি শুধু একবার ফিরে আসো, আর কোনো দিনও তোমাকে হারাতে দেব না। এবার কথা শুনে খুব ইচ্ছে করছিল ইভাকে জোরে ধরে বলি, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। কিন্তু এখন কিছু বলা যাবে না, তাই আবার ঘুমিয়ে গেলাম। সকালবেলা এবার ডাকে ঘুম ভাঙলো। রে, আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দিবি না? অনেক বেলা হয়েছে, ওঠো। আর তোমার জন্য কফি বানিয়ে এনেছি, ঠান্ডা হয়ে যাবে। আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো? তুই আমার জন্য কফি করে আনলে? বাড়ি আমার বরের জন্য আমি কফি বানিয়ে আনতে পারি না? কি বলছি তোকে, ভুলে যাস না, আর 3 মাস পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। তুই আমাকে কি করে ডিভোর্স দিস আমিও দেখে নিব। আচ্ছা এখন কফিটা নাও। আমি ঘুম থেকে উঠে কফিটা খেয়ে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। এবার চিল্লাচিল্লিতে ওয়াশরুম থেকে বের হলাম। কি হয়েছে, এবার চেঁচাচ্ছিস কেন? বলেই ফ্লোরের দিকে তাকিয়ে দেখি আমার মোবাইলটা ভেঙে পড়ে আছে। হায় আল্লাহ, এটা কি করছিস? আমার মোবাইলটা ভাঙলি কেন? এই তোর মোবাইলে মেয়েদের এত কল কিসের? ইভা আমার কলার ধরে কথাটা বললো। আমি ভাঙা মোবাইলটা হাতে নিয়ে দেখি রিক্তা কল দিয়েছিল। কই, এ তো মেয়ে, রিক্তাই তো কল দিয়েছিল। আর তুই তো জানিস রিক্তা আমার জিয়ে। আর তুই কি রিক্তাকে উল্টাপাল্টা কিছু বলেছিস? কি বলেছিল তা ওই ডাইনিটার কাছ থেকেই জেনে নিস। তাহলে জেনে নিন ইভা কি বলেছিল। আমি যখন ঘুম থেকে উঠে রিক্তাকে একটা SMS পাঠিয়েছিলাম কল দেওয়ার জন্য, আর এটাও বলেছিলাম যে কলটা ইভা ধরবে। আমি ইভাকে জ্বালানোর জন্য রিক্তাকে দিয়ে কলটা করাই। ইভা কল রিসিভ করতেই, বাবু তোমার ঘুম ভাঙলো? শোনো, নাস্তা করার দরকার নেই, তাড়াতাড়ি কলেজে চলে আসো, আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করে আনবো। এই মেয়ে, তোর সমস্যা কি? আমার স্বামীর জন্য আমি থাকতে তুই রান্না করে আনতে যাবি কেন? কি বললি? তোর স্বামী? শাওন তো তোকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, আর 3 মাস পর। শোন ডাইনি, আমার স্বামীর দিকে তুই চোখ তুলে তাকাস তাহলে তোর চোখ আমি তুলে নিব। আমি কি বসে বসে আঙুল চুষবো? শাওন, শুধুই আমার কথাটা মনে রাখিস। ইভা আর কিছু না বলে আচার দিয়ে আমার সাদের মোবাইলটা ভেঙে ফেলে। এই যা, এইটুকুর জন্য আমার মোবাইলটা ভেঙে ফেললো। আমি আর কিছু না বলে রেডি হয়ে নিচে গেলাম নাস্তা করতে। নাস্তা করে আমি যথারীতিতে ইভাকে রেখে কলেজে গেলাম। গিয়ে দেখি বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে, তাই তাদের সাথে বসলাম। কিরে, তোর কি অবস্থা? আজকাল তো ক্যাম্পাসে আমাদের সাথে বসিস না। ওই না, তা আজ কি মনে করে? তোরা তো জানিস আমি একটা মিশনে আছি। তো শুনি, আপনি কি মিশনে আছেন? আরে তুই বস বস। বসবো না, শাওন চলো না, ফুচকা খাবো। চল ক্যান্টিনে। ক্যান্টিনে না, বাহিরে রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার মজাই আলাদা। আচ্ছা চল, কি আর করার। রিক্তাকে নিয়ে কলেজের সামনের মোড়ে গেলাম ফুচকা খেতে। হঠাৎ সামনে চেয়ে দেখি ইভা রিক্সা করে কলেজের দিকে আসতেছে। ইভাকে দেখে আমি, হা করো তো বাবু, একটা ফুচকা রিক্তার মুখের কাছে নিয়ে। কিরে, হঠাৎ রাস্তার মধ্যে তোর এত প্রেম আসলো কোথা থেকে? পিছনে তাকিয়ে দেখ। রিক্তার পিছনে তাকিয়ে দেখে ইভা। তাই তো বলি, এত প্রেম আসলো কই থেকে? ইভা দেখে রিক্তা আমাকে, আর আমি রিক্তাকে ফুচকা খাইয়ে দিতে লাগলাম। আমাদের প্রেম দেখে ইভা রিক্সা থেকে নেমে আমার হাত থেকে ফুচকার প্লেটটা নিয়ে একটা আছাড় মারলো। কি হচ্ছে এসব? এটা রাস্তা, সো আস্তে কথা বলো। তোকে না বললাম এই ডাইনির সাথে না যেতে, তারপরে তুই তার সাথে কি করছিস? দেখিস না দুজন প্রেম করছি, তুই তো এসে দিলি সব শেষ করে। তুই আজ বাসায় আস, তোর মজা দেখাবো। এতদিন তোকে কিছু বলিনি, তাই লাইফ পেয়ে গেছিস। বলে এবার আগে ফুসতে ফুসতে রিক্সায় উঠে বাসার দিকে চলে গেল। এই তুই ইভাকে এত রাগালি কেন? এমনিতেই এখন না আমার ইভাকে রাগাতে ভালো লাগে। আচ্ছা তুই ইভাকে সত্যটা বলবি কবে? এবার জন্মদিন সামনের মাসে 8 তারিখ। ভাবছি ইভাকে সেই দিন সারপ্রাইজ দেব, সবটা বলে নতুন করে আবার প্রপোজ করব। তার মানে আরো 1 মাস ইভাকে কষ্ট দিবি? জি মহারানী, আমিও কম কষ্ট পাইনি। এখন চল, ক্লাস করতে হবে। ফুচকার বেল দিয়ে আমি আর রিক্তা বাইকে করে কলেজে চলে আসি। বাইকটা রেখে আমি আর রিক্তা ক্লাসে চলে যাই। কলেজ ছুটির পর আমি রিক্তাকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি বাসে চলে আসি। বাসায় কলিং বেল দিতেই মা এসে দরজা খুলেই আমার কানটা ধরে বলতে লাগলো, ইভাকে তুই নাকি মেরেছিস আর তাকে নাকি রিস্কায় নামিয়ে দিয়েছিস। ইভা যে এতদিন রিক্সা করে কলেজে যায় মা জানে না। মা, আমি তো কিছু করিনি। তাহলে মেয়েটি কলেজে না গিয়ে রুমে বসে কান্নাকাটি করছে কেন? কখন থেকে ডাকছি, দরজায় খুলছে না। তুই যা, তোর আমার এই বাসায় জায়গা নেই। তুমি না আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, এরকম করছো কেন? তোমরা এই দুধের বাচ্চাটা কই যাবে বলো? জায়গা নেই বলছি, জায়গা নেই, ব্যাস। বলেই মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। যাস শালা, এখন আমি কী করি? যাই বন্ধুদের সাথে আড্ডা দিই। রাতে বাবা বাসায় আসলে তখন বাসায় আসবো। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে 10টায় আবার বাসায় আসি।
কলিং বেল দিতে মা দরজা খুলে দেয়। আমাকে দেখে মা জোর ধরে, আমি হতবাক হয়ে যাই। তোকে একটু বকা দিয়েছি বলে কি আমাদের ছেড়ে চলে যাবি? মা তুমি কাঁদতেছো কেন? আমি তো কোথাও যাইনি। তুই বল আর কোনোদিনও এরকম করবি না। ঠিক আছে, আর এরকম করবো না। সেই সকাল থেকে আনা খাওয়া চেহারার কি করেছিস দেখ। তোর জন্য ইভাও কিচ্ছুই খায়নি। যা ইভাকে নিয়ে খেতে বস। আমি রুমে গিয়ে দেখি এবার শুয়ে শুয়ে কান্না করছে। এবার কান্না দেখে আমার ভেতরটা পড়ে যাচ্ছে। না, আর মেয়েটাকে কষ্ট দেবো না। তাকে কষ্ট দিয়ে তো আমি সুখে নাই, আমিও তো তার দ্বিগুণ কষ্ট পাচ্ছি। কি হয়েছে, এবার কান্না করছিস কেন? সেটা তোমাকে জানতে হবে না। আচ্ছা চল, সকাল থেকে নাকি কিছুই খাও নি? না, আমি খাবো না, তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, খিদে লাগলে এমনিতেই খাবে। আমি নিচে গিয়ে দেখি মা খাবার রেডি করে বসে আছে। কি রে ইভা কই? তোমার বৌমা নাকি খাবে না। আচ্ছা তুই ফ্রেশ হয়ে ইভার জন্য খাবার রুমে নিয়ে যাস। আচ্ছা তুমি ইভার জন্য খাবার বেড়ে দাও। দেখি ইভা। রাক্ষসটা একবার না করতেই চলে গেল। আমি যে তার সাথে রাগ করে খাইনি, আমাকে একবারও জোর করলো না। খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, এখন কি করে? না খেয়ে থাকতে হবে সারা রাত। কেন যে সে সময় না করতে গেলাম? এ কি শাওন প্লেট হাতে রুমে আসতেছে যে? সে কি আমাকে দেখিয়ে দেখিয়ে খাবে নাকি? এ নাও, আমি জানি তোমার খিদে পেয়েছে, খেয়ে নাও। না, আমি খাবো না। ভালো করে বলছি তো, তাই কানে যায় না। খেতে পারি একটা শর্তে। কি শর্ত শুনি? আমাকে খাইয়ে দিতে হবে। আমি কিছু একটা ভেবে মুখের সামনে খাবার তুলে দিলাম। হা করো। আমি হাঁ করলে শাওন আমাকে খাইয়ে দিতে লাগলো। আমার খুব ভালো লাগছিল। এই কয়েকদিনে শাওনকে খুব ভালোবেসে ফেলেছি। শাওনের প্রতিটা স্পর্শ এখন আমার ভালো লাগে। কেন যে আগে শাওনকে অবহেলা করতাম। ইভাকে খাইয়ে দিয়ে এবার মুখটা মুছে দিয়ে প্লেটটা টেবিলে রেখে দিলাম। মনে মনে ভাবছি মেয়েটা সত্যি আমাকে অনেক ভালোবাসে। শাওন, তুমি কি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? কেন, তুমি ডিভোর্স চাও না? না, আমি ডিভোর্স চাই না। সেই দিন আমি এমনিতেই রেগে ডিভোর্সের কথা বলেছিলাম। এই ব্যাপারে আমরা পরে কথা বলে আমি সোফায় শুয়ে পড়লাম। সকালবেলা এবার ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নাস্তা করলাম, কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় চলো না, আচ্ছা আমরা ঘুরতে যাই। অনেক দিন হলো তোমার সাথে ঘুরতে চাই না। না, আজকে রিক্তাকে নিয়ে মুভি দেখতে যাব, আজকে সময় নেই। আমি এমনিতেই বানিয়ে বললাম। রিক্তার কথা বলাতে এবার মনটা খারাপ হয়ে গেল। শুধু রিক্তা রিক্তা রিক্তা, কি আছে ওই মেয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? রিক্তা কি আমার থেকেও বেশি সুন্দরী? রিক্তার মধ্যে কি আছে শুনতে চাও? রিক্তা তোমার মতো অহংকারী না। রিক্তার ভালো একটা মন আছে যা তোমার মধ্যে নেই। তাছাড়া রিক্তা আমাকে খুব ভালোবাসে। কি পেয়েছি তোমাকে ভালোবেসে বলতে পারবে? চর থাপ্পড় ছাড়া। সেই ছোটোকাল থেকে তোমাকে ভালোবেসেছি, বিনিময়ে কি পেয়েছি? শুধুই অবহেলা। এখন আমাকে একটু শান্তিতে থাকতে দাও। এবার দিকে চেয়ে দেখি শুধু চোখের জল ফেলছে, আর কিছুই বলছে না। শোন, আমার সামনে এসব ন্যাকা কান্না করবি না, এসব আমার একদম পছন্দ না। এদিকে ইভা ভাবছে আগে শাওন আমাকে কত ভালোবাসতো, আমার জন্য কত কি করত। আমার মন খারাপ দেখলে সহ্যই করতে পারতো না, আমাকে হাসানোর কত চেষ্টা করত। সেই শাওন এখন বলছে আমার কান্না নাকি ন্যাকা কান্না। এসব ভেবে ইভা হাউমাউ করে কেঁদে উঠলো। আমি তাড়াতাড়ি করে এবার মুখটা চেপে ধরি। মা শুনতে পারলে আজ আমার খবর আছে, কালকে কোনো রকম বেঁচে গেছি। ইভা প্লিজ কান্না থামাও, মা শুনতে পারলে আমাকে মেরে ফেলবে। ইভা কান্না থামালো, কিন্তু মাঝে মধ্যেই ফুপাচ্ছে আর চোখের জল ফেলছে। যতই হোক ইভাকে ভালোবাসি তো, তাই ইভার সামনে বসে এবার চোখের জল মুছে দিয়ে বললাম সরি। আচ্ছা চল, আজকে আমিও তোমার সাথে রিক্সা করে কলেজে যাব। ইভা কান্নামাখা কণ্ঠে বলল না, তুমি যাও, আমি কলেজে যাব না। আমি আর কিছু না বলে কলেজে চলে গেলাম। আমি জানি ইভা এখন দরজা লাগিয়ে শুয়ে শুয়ে কান্না করবে, করুক, তাতে আমার কি। আমিও তো ইভার জন্য কম কান্না করিনি। কলেজে এসে কিছুই ভালো লাগছে না, আজ ইভার সাথে একটু বেশিই করে ফেলেছি। কিরে, কখন থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস? কিছু কি হয়েছে? তেমন কিছু নেই, এমনি মন খারাপ। আমরা কি তোর আপন কেউ? আমাদেরকে বলবি। এখন তো তোর রিক্তাই আপন। তুইও শুরু করলি। আচ্ছা শোন, সবটা বললাম। ইভা তো এখন তোকে ভালোবাসে, তাহলে তাকে বলে দিচ্ছিস না কেন? ভাবছি এবার জন্মদিনের দিন ইভাকে সারপ্রাইজ দেব। তুই যা ভালো মনে করিস। আচ্ছা এখন চল ক্লাসে যাই। তারপর সবাই ক্লাসে চলে গেলাম। কলেজ ছুটির পর বাসায় এসে কলিং বেল দিতেই মা দরজা খুলে দিল। রুমে এসে দেখি ইভা রুমে নেই, হয়তো ব্যালকনিতে হবে। আমি ফ্রেশ হয়ে ব্যালকনিতে গেলাম, সেখানেও ইভা নেই। ছাদে গেলাম, ছাদেও ইভা নেই। তাই তাড়াতাড়ি করে মার কাছে গেলাম, মা ইভা কই? ইভা তো ইভাদের বাড়িতে গেছে। আমি রুমে গিয়ে দেখি মায়ের জন্য নাকি কান্না করছে, তাই বললাম কয়েকদিন মায়ের কাছে থেকে আসতে। ও আচ্ছা।
তুইও জানা, তুইও তো বিয়ের পর শ্বশুরবাড়ি যাসনি। আচ্ছা ঠিক আছে। দুপুরের খাবার খেয়ে আমি শ্বশুরবাড়ি চলে গেলাম। দরজায় কলিং বেল দিতেই সুমা এসে দরজা খুলে দেয়। সুমা হচ্ছে এবার ছোট বোন। কি দুলা ভাই, আপুকে ছাড়া বুঝি ভালো লাগছিল না, তাই আপু আসতে না আসতেই চলে এসেছেন? আরে না শালিকা, আমি আইছি তোমার জন্য, কতদিন তোমাকে দেখি না। হয়েছে, আর পাম দিতে হবে না আমাকে। কে এলো রে সোমা? মা, দুলা ভাই এসেছে। শাশুড়ি আম্মা আমার কাছে এসে, বাবা কেমন আছে? জি মা ভালো, আপনি কেমন আছেন? ভালো। তো বাবা, বাড়ির সবাই ভালো আছে তো? জি মা সবাই ভালো আছে। আচ্ছা বাবা, উপরে যাও, ইভা রুমেই আছে। আমি ইভার রুমের সামনে এসে বললাম আসতে পারি? ইভা আমার দিকে তাকিয়ে শোয়া থেকে উঠে, তুমি কখন এলে? আর বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আমি ভেতরে গিয়ে সোফায় বসলাম। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি ইভা কফি নিয়ে দাঁড়িয়ে আছে। এই নাও। কফিটা এগিয়ে দিয়ে আমি কফিটা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছি। এবার রুমের ব্যালকনিটা খুব সুন্দর। ব্যালকনিতে কয়েক ধরনের ফুলের গাছ আছে, খুব সুন্দর দেখতে। সুমা মনে হয় এগুলো দেখাশোনা করে। ব্যালকনিতে খুব সুন্দর মনোরম পরিবেশ একটা। আমি কফি খাচ্ছি আর মনোরম সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। অর্ধেক কফি খেতেই হঠাৎ ইভা এসে সোমের কফিটা নিয়ে গেল। এটা কি হলো? তোমার আর খেতে হবে না, বাকিটা আমি খাবো। বলে ইভা কফিতে চুমুক দিল। আজব তো, নিজের জন্য একটা বানিয়ে আনলেই তো পারে, আমারটা নিয়ে গেল। আমি সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে এসে বললাম। রুমে এসে একা একা ভালো লাগছে না, তাই গল্প লিখতেছিলাম। কার সাথে তো চ্যাটিং করেন? আমি সামনে তাকে দেখে সুমা। চ্যাটিং করে না শালিকা, গল্প লিখছিলাম। এখন গল্প লিখতে হবে না, চলেন ছাদে যাই, আড্ডা দিব। আপু তুইও চল না। তারপর ছাদে তিনজন বসে আড্ডা দিলাম। সুমা মেয়েটা না খুব মিশুক, এত কথা বলতে পারে। মেয়েটা কথা বলতে শুরু করলে থামতেই চায় না। শাশুড়ি আম্মা ছাদে এসে ডেকে গেছেন রাতের খাবার খাওয়ার জন্য, তাই নিচে চলে যাই। নিচে গিয়ে খাওয়ার টেবিলে দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। এত খাবার! খাবার দেখে মনে হচ্ছে এই বাড়িতে থেকেই যাই আজীবন, জামাই আদর পাবো। খেতে বসে তো পড়লাম আরেক বিপদে। কি বাবা, কিছু তো খাচ্ছ না? এটা নাও, ওটা নাও। না করা সত্ত্বেও জোর করেই দেয়। এত খাবার মনে হয় আমি জীবনেও খাইনি। খাওয়া দাওয়া শেষে রুমে চলে আসি। এই তোমার মা কি আমাকে মারার প্ল্যান করছে নাকি? ইভা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। জোর করে এত খাবার খাওয়ালো, আমার খুব ক্লান্ত লাগছে। আচ্ছা একটা বালিশ দাও, আমি ঘুমাবো। শোনো, তুমি খাটে ঘুমাও, আমি সোফায় থাকি। না থাক, তুমি খাটে থাকো। আমাদের বাড়িতে এসে তুমি সোফায় থাকবে তা হয় না। তোমার সোফায় থেকে অভ্যাস নেই, তুমি থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই খাটে থাকি, মাঝখানে কোল বালিশ থাকবে। আচ্ছা ঠিক আছে বলে আমি খাটের এক পাশে শুয়ে বললাম। সকালবেলা ঘুম ভাঙতেই আমার বুকে ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ খুলে দেখি ইভা আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। তখন যে আমার কি ভালো লাগছিল তা বলে বোঝাতে পারবো না। এই প্রথম ইভা আমার এত কাছে এসেছে। নিজের অজান্তে ইভাকে আমি জোরে ধরি। কখন যে আবার ঘুমিয়ে গেছি বলতেই পারিনি। এবার ডাকে আবার ঘুম ভাঙলো আমার। ইভা একটা মুচকে হাসি দিয়ে বলল, এখন আমাকে ছাড়বে নাকি এভাবেই জড়িয়ে ধরে রাখবে? ও সরি। আমি ইভাকে ছেড়ে দিয়ে এই যা খেলাম একটা বাস। কেন যে তখন ঘুমিয়ে গেছিলাম। এখন আমার মাথা কাটা গেল লজ্জায়। ইভা ফ্রেশ হয়ে এসে আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। আমি পুরো লজ্জায় শেষ হয়ে গেলাম। যাও, আর লজ্জা পেতে হবে না, ফ্রেশ হয়ে এসো। মা কয়েকবার ডেকে গেছেন নাস্তা করার জন্য। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে ইভার সাথে নিচে গেলাম। আমি আর ইভাই শুধু খেতে বসেছি। মনে হয় অন্যরা খেয়ে ফেলেছে। কি দুলা ভাই, আপু কি রাতে ঘুমাতে দেয় না? সকালবেলা এত ঘুমান। সুমা তুই চুপ করবি? আর তুই কলেজে যাসনি কেন? আজকে দুলা ভাইয়ের সাথে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, বিকালের দিকে যাব। না দুলা ভাই, এখন শপিং এ যাব, কিছু কেনাকাটা করে তারপর বিকালের দিকে ঘুরতে যাব। খাইছে রে আমারে। এই মেয়েকে নিয়ে মার্কেটে গেছে তো আমার পকেট পুরো ফাঁকা করে দেবে। বিয়ে করলে এই এক জ্বালা, শ্বশুরবাড়ি গেলে শালা শালিকা পকেট পুরো ফাঁকা করে ফেলে। লজ্জায় কিছু বলাও যায় না। যারা বিয়ে করছেন তারা এই বিষয়ে আমার থেকে বেশি জানেন। দুপুরের দিকে সুমাকে নিয়ে মার্কেটে গেলাম। সুমা শুধু ঘুরে ঘুরে দেখে, কিছুই পছন্দ হচ্ছে না। অবশেষে দুটো জামা নিল। আমি এবার জন্য দুটো পছন্দ করলাম। একটা নীল শাড়ি কিনলাম। বিয়ের পর কিছুই দেয়নি মেয়েটাকে, কোনোদিন কিছু চাইও নেই মেয়েটা। সুমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। লাঞ্চ করে বাসায় চলে আসি। আমি রুমে গিয়ে দেখি এবার শুয়ে আছে। আমি শাড়ির প্যাকেটটা খাটে রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি এবার শাড়িটা দেখতেছে। শাড়িটা কি আমার জন্য এনেছো? না, এটা রিক্তার জন্য কিনেছিলাম। তুমি যেহেতু প্যাকেটটা খুলে ফেলেছো তাহলে তুমি রেখে দাও। মিথ্যা বললাম, সত্যিটা তো আপনারা জানেন। এবার ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় এখনই বৃষ্টি নামবে, তাই
তাই আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যাই। বিকেলে সুমা আর আমি ঘুরতে যাব। ইভাকে বললাম আমাদের সাথে যাবে কি না। এবার নাকি ভালো লাগছে না, তাই যাবে না। আমি সুমাকে নিয়ে একটা নদীর পাড়ে গেলাম। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি। সুমা বায়না ধরলো ফুচকা খাবে, তাই রাস্তার পাশে একটা ফুচকার দোকানে দাঁড়াই। সুমা ফুচকাওয়ালা মামাকে বেশি করে ঝাল দিতে বললো। সুমা দূরে ফুচকা খেয়ে ঝালে কাতরাচ্ছে। পানি পানি দুলাভাই পানি। মামা পানি দেন। মামা পানি তো শেষ। কি বলেন, ফুচকা বেছেন আর পানি রাখেন না? বলে আমি দোকানের দিকে হাঁটা দিলাম পানি আনতে। আমি পানি নিয়ে এসে দেখি সুমা নাই। মামা, সুমা কই গেছে বলতে পারবেন? আমাকে কয়েকটা ছেলে জোর করে এদিকে টেনে নিয়ে গেছে। আমি আর সেখানে দেরি না করে দৌড়ে সেদিকে গিয়ে দেখি সুমাকে একটা ছেলে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে, সাথে আরও 3টা ছেলে। আমি দৌড়ে গিয়ে সুমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল যে ছেলেটা, তাকে পেছন থেকে কষে একটা লাথি মারি। সাথে সাথে ছেলেটা সিটকে সামনে পড়ে যায়। সুমা দৌড়ে এসে আমার পাশে দাঁড়ালো। কে রে শালা তুই? তোর বাপ বলেই কোমর থেকে বেলটা খুলে দেই উদুম কেলানি। আমার মার দেখে বাকি 3টা দেই দৌড়, মারতে মারতে আধমারা করে ফেলি। যা, তোকে আর ছেড়ে দিলাম। নেক্সট টাইম আমার বোনের দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি তুলে নেব। ছেলেটা উঠে, তোকে আমি দেখে নেব। আগে তো তুই সোজা হয়ে দাঁড়া, তারপর তো দেখবে। ছেলেটা চলে গেছে। আমি সুমার দিকে তাইকে বললাম, ছেলেটা কে ছিল আর তোমাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছিল কেন? আসলে দুলাভাই ও রকি আমাদের কলেজে পড়ে, আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, আরও আজে বাজে কথা বলে। তার জন্য এখন আমি কলেজেই যেতে পারি না। তুমি আমাকে বা বাসায় আগে বলনি কেন? ভয়, ও খুব খারাপ ছেলে, পরে যদি আমাদের পরিবারের কোনো ক্ষতি করে। আচ্ছা, এখন বাসায় চলো, সেটা পরে দেখা যাবে। আর শোনো, এসব বাসায় বলার দরকার নেই, অযথা টেনশন করবে সবাই। আমিও এটাই ভাবছিলাম। আচ্ছা হয়েছে, এখন চলো। তারপর সুমাকে নিয়ে বাসায় চলে আসি। রাতে বাজিদকে কল করে রকের ব্যাপারে সব জানতে বলি। আজ রাতেও একই খাটে থাকি, মাঝখানে কোলবালিশ রেখে। সকালবেলা ইভার ডাকে ঘুম ভাঙে। কি হয়েছে, এত সকালে ঘুম ভাঙালে কেন? মা ফোন করেছিল, বাবার শরীরটা নাকি ভালো না, তাই আমাদেরকে বাসায় চলে আসতে বলল। আমি শোয়া থেকে লাফ দিয়ে উঠে, কি হয়েছে বাবার? তেমন কিছু না, রাতে নাকি প্রেশারটা নাকি বেড়েছে। আচ্ছা তুমি রেডি হয়ে নাও, আমরা এখনই চলে যাব। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো, আম্মু নাস্তা রেডি করছে, খেয়েই চলে যাব। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে শ্বশুর শাশুড়িকে সালাম করে সুমার কাছে যাই। শোনা একদম ভয় পাবে না, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। ঠিক আছে দুলাভাই। তারপর আমি আর ইভা বাইকে করে বাসায় চলে আসি। মা বাবা কই? বাবার কি হয়েছে? তেমন কিছু না, রাতে প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল, এখন ঠিক আছে, তাই অফিসে গেছে। এই শরীর নিয়ে তুমি বাবাকে অফিসে যেতে দিলা? তুই জানিস না তোর পাপা কীরকম, আমার কথা কখনো শুনে? আচ্ছা আমি রুমে গেলাম, বলে রুমে চলে আসি। বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে শিমলতলি গেলাম। কিরে, শ্বশুরবাড়ি হতে চলে আসলি যে? তোদেরকে সেরে ভালো লাগছিল না, তাই চলে আসলাম। আচ্ছা শোন, রকি ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়েছিলাম। ছেলেটা তেমন ভালো না, বাবা কোটিপতিতে ছেলে যা ইচ্ছা তাই করে বেড়ায়, আর ও একবার যা বলে তা করেই ছাড়ে। আচ্ছা বাদ দে সব, মিমের কি খবর? মিমের কথা আর বলিস না, শুধু প্যারা দেয়। বিয়েটা কর, তারপর বুঝবে প্যারা কাকে বলে, কত প্রকার আর কি কি। বন্ধুদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় আসি। কলিং বেল দিতেই ইভা এসে দরজা খুলে দেয়। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। আচ্ছা আমি ফ্রেশ হয়ে এসে ডিনার করলাম। বাবা কোথায়? বাবা মা রুমেই আছে। আচ্ছা তুমি রুমে যাও, আমি বাবার সাথে দেখা করে আসি। বাবা মার রুমের সামনে গিয়ে আসতে পারি? আয় পাগল ছেলে। আমি ভেতরে গিয়ে বাবার পাশে বসলাম। বাবা তোমার শরীরটা এখন কেমন? ভালো, তুই কখন এলে? আমি সেই সকালে এসেছি, এসে দেখি তুমি অফিসে চলে গেছো। বাবা মার সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে আসি। আমি যেই বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাব এমন সময়, তুমি খাটেই থাকো। আচ্ছা ঠিক আছে। তারপর আমিও খাটের এক পাশে শুয়ে পড়ি। এভাবেই কেটে যায় আরও 15 দিন। এখন আমি আর ইভার সাথে খারাপ ব্যবহার করি না। রিক্তাও কানাডায় চলে গেছেন লেখাপড়ার জন্য। ইভার সাথে আগের মতোই বন্ধুত্ব হয়। ইভা আমাকে খুব কেয়ার করে। রোজ রাতে ইভা আমাকে ঘুমের মাঝে জড়িয়ে ধরে। খুব ভালোই কাটছিল আমাদের দিনকাল। কিন্তু হঠাৎ একদিন একটা অচেনা নাম্বার থেকে একটা মেসেজ আসে আমাকে আমার মোবাইলে। SMS-টা দেখে তো আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। কয়েকটা কল দিলাম এই নাম্বারে, কিন্তু নাম্বারটা SMS দিয়েই বন্ধ করে রাখছে। রাগে আমার শরীরটা ফেটে যাচ্ছে। রাখবই বা না কেন? অচেনা একটা মানুষ আমার স্ত্রীর সম্পর্কে বাজে মন্তব্য করবে আর আমি বসে থাকবো? SMS-টা ছিল এইরকম। মিস্টার শাওন আকরাম, আপনি কি জানেন আপনার স্ত্রী পরকে আসক্ত? নিজের স্ত্রীর সম্পর্কে এমন বাজে কথা শুনলে কারই বা রাগ উঠবে না? আমি এই কথাটা রিভাকে না বলে নিজে নিজেই খুঁজতে থাকি কে হতে পারে এই তৃতীয় লোক যে আমার আর ইভার মাঝে ঝামেলা সৃষ্টি করতে চায়। রাতে আমি আর ইভা শুয়ে আসি। হঠাৎ ইভার মোবাইলে অচেনা নাম্বার থেকে একটা কল আসে। ইভা কল রিসিভ করলো।
হ্যালো, কে বলছেন? আমি যেই হই না কেন, আমি আপনার স্বামী সম্পর্কে একটা ইনফরমেশন দিবার জন্য কল করেছি। কি ইনফরমেশন বলেন? আপনি কি জানেন আপনার স্বামী আপনাকে রেখে আর একটা বিয়ে করেছে? হোয়াট? ইভা কথা বলতে বলতে ব্যালকনিতে চলে গেল। আপনি যদি চান আমি আপনাকে প্রমাণ দিতে পারি। আপনি কালকে বিকাল 5টায় লেকের পাড়ে চলে আসেন। আচ্ছা, আমি আসবো। এদিকে আমি ভাবছি ইভা এত রাতে কার সাথে কথা বলে, আর সামনে কথা না বলে ব্যালকনিতে চলে গেল, নাকি অচেনা লোকটার কথাই ঠিক। না, এবার দিকে নজর রাখতে হবে। ইভা রুমে এসে শুয়ে বলল, কারো চোখে কোনো ঘুম নেই। ইভা ভাবছে, শাওন কি সত্যি আরেকটা বিয়ে করেছে? লোকটি বলল তো প্রমাণ দেবে। শাওন কি সত্যি আরেকটা বিয়ে করেছে? সকালে ঘুম ভাঙতে দেখি ইভা রুমে নাই, মনে হয় বাথরুমে হবে। অনেকক্ষণ হলো এখনও ইভা বাথরুম থেকে বের হলো না, তাই বাথরুম গিয়ে দেখি দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি ইভা নেই। তাড়াতাড়ি করে নিচে গেলাম, মা ইভা কই? ও তো কিছুক্ষণ আগে বের হলো, বললো কি কাজ আছে। ইভার এত সকালে কি কাজ? আচ্ছা ঠিক আছে, তুমি নাস্তা রেডি করো। রুমে গিয়ে দেখি মোবাইলে সেই নাম্বার থেকে একটা এসএমএস আসছে। তাড়াতাড়ি করে এসএমএসটা ওপেন করি। কি শাওন সাহেব, আমাদের কথা কি এখনো বিশ্বাস হয় না? তাহলে আজ বিকাল 5টায় লেকের পাড়ে চলে আসেন, তাহলে সব দেখতে পাবেন। এসএমএসটা দেখে আমার মাথাটা পুরো আউলিয়ে গেল। কি হচ্ছে এসব আমার সাথে? এদিকে এবার সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছে রিক্তার খোঁজ নিতে। আজ কয়েকদিন হয়ে গেল রিক্তাকে দেখছি না। না, আজ রিক্তার খোঁজ নিতেই হবে। আমাকে জানতেই হবে রিক্তা কোথায়। আর রিক্তা ছাড়া তো আর শাওনকে কোনো মেয়ের সাথে দেখিনি। ইভা রিক্তার খোঁজ নিয়ে জানতে পারে রিক্তা দেশের বাইরে চলে গেছে লেখাপড়ার জন্য। ইভা মনে মনে ভাবে, রিক্তা যদি দেশের বাইরে চলে যায় তাহলে শাওন কাকে বিয়ে করলো? আর কি হতে পারে? না, লোকটির সাথে বিকেলে দেখা করতেই হবে। যেই হোক, বিকেলে লোকটির সাথে দেখা করলেই তো জানতে পারবো। এবার বিকেল 5টায় লেকের পাড়ে অচেনা লোকটার সাথে দেখা করতে যায়। অচেনা লোকটা এবার হাতে কয়েকটা কাগজ দেয়। শাওন কি করে পারলো এটা করতে? আমার কথা একটা বারও মনে হলো না। ছেলেদের মন কখন কি চাই কে জানে। এখন প্রমাণ হলো তো, আমি এখন আসি। অচেনা লোকটা চলে গেল। এবার দাঁড়ানো থেকে ধপাস করে বসে পড়লো। আর এসব কিছু শাওন আড়াল থেকে দেখছে। কি হলো এবার? আর এবার হাতে কিসের কাগজ? আর এই লোকটাই বা কে? যাই হোক, আগে অচেনা লোকটাকে ধরতে হবে, তাহলে সব জানতে পারবো। আমি বাইজিদ আর তানিমকে ফোন করে আসতে বলি, আর আমি লোকটার পিছু নেই। কিছুক্ষণ পর বন্ধুরা আসলে সুযোগ বুঝে অচেনা লোকটাকে ধরে ফেলি। 3 বন্ধু মিলে অচেনা লোকটাকে ইচ্ছে মতো কেলানি দেওয়ার পরে লোকটা মুখ খুললো। আমি রকির লোক, রকি আমাকে পাঠিয়েছে। ইভাকে কিসের কাগজ দিয়েছিস বল? আপনার আর রিক্তার জাল কাবির নামা আর কিছু ছবি। আমি বাজিদের থেকে তাকিয়ে, অনেক রাত হয়েছে, তোদের যা ইচ্ছে কর, তারপর পুলিশে দিয়ে দিস। আচ্ছা, আমরা সব ব্যবস্থা করছি, তুই যা। আমি রাত 10টায় বাসায় ফিরি। দরজায় কলিং বেল দিতেই মা এসে দরজা খুলে দেয়। আমি যেই ঢুকবো ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দেয় মা। তুই এখন এই বাসা থেকে বেরিয়ে যা, তোর মতন কুলাঙ্গারের এই বাসায় জায়গা নেই। মা আমি কি করছি বলবে তো? কি করেছিস মানে? তুই জানিস না তুই কি করেছিস? মা আমি সত্যি জানি না। তুই ইভাকে রেখে আরেকটা বিয়ে করিসনি? তোর জন্য আজকে আমার মেয়েটি কাঁদতে কাঁদতে বাসা থেকে চলে গেছে। মা আমি সত্যি বিয়ে করিনি, এটা আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে আর মিথ্যা বলতে হবে না, আমি নিজ চোখে দেখেছি। তুই এখন এই বাসা থেকে বেরিয়ে যা। মাকে আর বুঝিয়ে লাভ নেই, আমি জানি মা আমার কথা কখনো বিশ্বাস করবে না। তাই বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি। গন্তব্য ইবাদের বাসা। প্রায় 11টায় ইবাদের বাসায় যাই। দরজার কলিং বেল দিতেই শাশুড়ি মা দরজা খুলে দেয়। শাওন, তুমি ভেতরে আসো। আমি ভেতরে এসে বললাম, মা ইভা কই? রুমে আছে, যাও তুমি। যাক, এই বাড়িতে মনে হয় জানে না, তাই জামাই আদর করতেছে। আমি এবার রুমে গিয়ে দেখি এবার রুমে নাই। কিছুক্ষণ পর এবার ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে দেখে, তুমি কেন এসেছো? এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যাও। আমার বউটা দেখি আমার সাথে রাগ করছে বলে ইভাকে জোরে ধরি। ছোবে না তুমি আমাকে বলে এক ধাক্কা দিয়ে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কি ভুল করেছে আমি? বলবে তো আমাকে। আমার কাছে কেন চাইছিস? রিক্তার কাছে যা না। ও নাকি রিক্তা এখন নেই বলে আমার কাছে আসছিস দেহের স্বাদ মিটাতে? ইভা কথাটা বলার সাথে সাথে ঠাস করে একটা চর বসিয়ে দেই। এই তোমার ভালোবাসার কথায় কোনো প্রতি বিশ্বাস নেই? কোন অচেনা লোকের কথায় নিজের স্বামীকে ফুল বুঝলে? কথাটা বলে মোবাইলটা বের করে রকের লোকের জবানবন্দিটা ইভাকে দেখাই। আচ্ছা বুঝলাম, বিয়ে না হয় করেনি। তুমি তো রিক্তাকে কে বলেছে আমার এত সুন্দরী বউ থাকতে এই রিক্তাকে ভালোবাসতে যাব? বলে ইভাকে পেছন থেকে জোরে ধরি। দাঁড়াও, রিক্তাকে একটা কল দিই। রিক্তাকে কল দিয়ে লাউড স্পিকারে অন করে দেই। কি রে, কি খবর? তোর বউকে এখনো কি জ্বালাস নাকি বলে দিয়েছিস?
না রে, তোর ভাবির সাথে কথা বলবে। দে ভাবিকে কথা বলি। দিতে হবে না, লাউড স্পিকার দেওয়া আছে, তুই কথা বল। সরি ভাবি, আপনাকে অনেক জ্বালিয়েছি। আসলে আমি আপনাকে বলে দিতে চাইছিলাম, কিন্তু শাওনের নাকি আপনাকে জ্বালাতে খুব ভালো লাগে, তাই আমাকে বলতে দেয়নি। কি আমাকে ফাঁসানো হচ্ছে? তোর ভালো হবে না কিন্তু। ভাবি দেখছেন শাওন কি বলে? আপু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি শাওনকে দেখে নিব। রিক্তার সাথে কথা বলা শেষ করার সাথে সাথে ইভা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। কি আমাকে জ্বালাতে তোমার ভালো লাগে তাই না? বলে আমাকে মারতে থাকে। আমি ইভাকে এক টান দিয়ে আমার বুকে নিয়ে আসি। আস্তে করে এবার মাথাটা ধরে ধীরে ধীরে এবার ঠোঁটের দিকে আমার ঠোঁট এগোতে থাকি। হঠাৎ ইভা আমার মুখে হাত দিয়ে আমাকে আটকে দেয়। আমি লজ্জায় মাথা নিচু করে রাখি। ইভা আমার গালে একটা কিস করে দৌড়ে পালিয়ে যায়। যাব বাবা, আমি লজ্জা পাচ্ছি আর সে কিস করে চলে গেল। কিছুক্ষণ পর ইভা আমার জন্য খাবার নিয়ে আসলো। নাও খেয়ে নাও, আমি জানি তুমি কিছুই খাওনি। তুই আমি খাইয়ে দাও। আচ্ছা হ্যাঁ করো। ইভা 2 নলা খাইয়ে দেওয়ার পর আমি, এখন তুমি খাও, আমি জানি তুমিও খাওনি। না আমি খাবো না। কেন খাবে না? বাড়ি আমি তোমায় খাইয়ে দিয়েছি, তুমি আমায় খাইয়ে দিবে না? ও সরি, প্লেটটা আমার হাতে দাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি ইভাকে খাইয়ে দিয়ে প্লেটটা টেবিলে রেখে দিলাম। আচ্ছা শাওন, তুমি কি এখনো আমায় আগের মতো ভালোবাসো? আমি ইভাকে জড়িয়ে ধরে বললাম, পাগলি। তাহলে এতদিন আমায় কষ্ট দিলে কেন? আসলে আমি তোমাকে বুঝতে চেয়েছিলাম ভালোবাসা কি, আর নিজের কাছের মানুষ অবহেলা করলে কতটা কষ্ট লাগে। আর আমি তোমাকে তোমার জন্মদিনের দিন বলে দিতাম। তাহলে এখন বললে কেন? এখন না বললে তো আমার বউটা আমাকে ভুল বুঝতো। আচ্ছা শাওন, এই লোকটা কে, আর তোমার সাথে এর কিসের শত্রুতা? পরে একদিন বলবো, এখন অনেক রাত হয়েছে, চলো ঘুমাবো। ইভা খাটের একপাশে শুয়ে বললো, ইভা এই ভাই একটু এদিকে আসো তো। এখন না, আগে লেখাপড়া শেষ করো, তারপর যখন নিজের টাকায় বউকে খাওয়াতে পারবে তখন কাছে আসবো। এখন জাস্ট তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। তাও হবে না, আমি জানি তোমার স্বভাব, জড়িয়ে ধরতে দিলেই অন্য কিছু চাইবে। লাগবে না তোমার জড়িয়ে ধরতে বলে আমি মন খারাপ করে অন্য পাশে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর ইভা, আমার বাবুটা কি আমার সাথে রাগ করেছে? আচ্ছা জড়িয়ে ধরো। লাগবো না। তোমার না লাগলেও আমার লাগবে। আমার তো স্বভাব খারাপ, জড়িয়ে ধরলে অন্য কিছু চাইতে পারি। চাইলে চাইবে, আমার সমস্যা নেই। আমি শোয়া থেকে লাফ দিয়ে বসে, সত্যি? তাহলে চলো না শুরু করি। কি শুরু করব? যে কাজটা বাসর ঘরে করা হয়নি। যা, আমার লজ্জা লাগে। লজ্জা কিসের? আমি তো বলে ইভার উপর ঝাঁপিয়ে পড়ি। এবার গলায় হালকা একটা কামড় দিতে ইভার শরীর পুরো লাল হয়ে যায়। প্রথমে গলায় কিস করি, তারপর গালে, আস্তে আস্তে ইভার ঠোঁটে আসি। পুরো 15 মিনিট ইভার ঠোঁট দুটো আমার দখলে ছিল। এভাবে কেউ কিস করে? আর কিছুক্ষণ হলেই তো দম বন্ধ হয়ে মারা যেতাম। কি করব বলো, এত বছরের জমানো ভালোবাসা একেবারেই পুষিয়ে নিলাম। তাই বলে এতক্ষণ? আমি তো আর পালিয়ে যাচ্ছি না। আচ্ছা চলো আবার শুরু করি। আমার না খুব ভালো লেগেছে। এখন এবার আমি হারিয়ে গেছি এক অজানা সুখে। এতদিন পর আমাদের ভালোবাসা পূর্ণতা পেল 5 বছর পর। বাসায় কলিং বেল দিতেই শাওমি এসে দরজা খুলে দেয়। শাওমি আমার মেয়ে। মামুনি, তোমার আম্মু কই? আব্বু, আব্বু আম্মু রুমে আছে, তুমি যেও না, আম্মু খুব রেগে আছে। তো মামুনি, আমি যদি না যাই তাহলে তোমার আম্মুর রাগ ভাঙবে কে? আমি শাওমিকে কোলে নিয়ে রুমে গেলাম। আমার বউটা দেখি আমার সাথে রাগ করে আছে। তুমি ছুবে না আমায়, তুমি এখন আমাকে আর ভালোবাসো না, তুমি তোমার মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেছো। কে বলেছে তোমাকে ভালোবাসি না? আসো একটু আদর করে দিই। আমি এবার গালে একটা কিস করি। আব্বু, আব্বু আমাকেও একটা পাপ্পি দাও। দেখেছো তোমার মেয়ে কত হিংসুটে, আমাকে দিয়েছো বলে তাকেও দিতে রাখবে তোমার ঝগড়া। এসো মামুনি, তোমাকে একটা পাপ্পি দেই।